আমার মায়ের মৃত্যুর 4 ঘন্টার মাথায় আমার বাবা এক যুবতীকে বিয়ে করে আনেন। আর হ্যাঁ, আমি তাকে হত্যা করেছিলাম। পুলিশ অফিসার সাজিদ অবাক বিস্ময়ে সামনে থাকা মেয়েটির দিকে তাকালো। আজ অব্দি এত সহজে কেউই নিজের দোষ স্বীকার করেনি। মিস চারুলতা, আপনি তাকে কেন মারলেন? সে আমাকে আমার স্বামীর কাছে বিক্রি করে দিয়েছিল, তাই মেরেছি। স্বামীর কাছে বিক্রি করেছিল? হ্যাঁ, 1 লাখ টাকার বিনিময়ে সে আমাকে বিক্রি করে আমার স্বামীর কাছে। স্বামীর কাছে কিভাবে বিক্রি করা হয়? চারুলতা এই প্রশ্নের কোনো উত্তর দিল না। পুলিশ অফিসার সাজিদের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। তাহলে আপনার স্বামী ও তার বন্ধুকেও আপনি মেরেছিলেন? হ্যাঁ, তাদেরও আমি মেরেছি। আপনার বাবার খুনিও তাহলে আপনি? আমি কি ঠিক বললাম? হ্যাঁ, তাকেও আমিই মেরেছি। আপনার ভাষ্য মতে পুলিশ অফিসার হোসেনকেও আপনি মেরেছেন? হ্যাঁ। মিস চারুলতা, আপনি একইভাবে 5টা খুন করেছেন, কিন্তু কেন? চারুলতা এবারও চুপ করে রইল। তার ঠোঁটে ঝুলে রয়েছে সে একই রহস্যময় হাসি। পুলিশ অফিসার সাজিদ চারুলতাকে বন্দি করে রাখা ছোট কুঠুরি থেকে বেরিয়ে এলো। নিজের ডেস্কে বসা 1 গ্লাস পানি এক চুমুকে শেষ করলেন। পুলিশ অফিসার সাজিদ, এমন রহস্যময় মেয়ে আজ অব্দি দেখেননি উনি। 7 দিন আগে মেয়েটি নিজে থেকে ধরা দিয়েছে থানায়। তার পরনে ছিল রক্তলাল এক শাড়ি, হাত মুখে লেগেছিল শুকনো রক্ত। পুলিশ অফিসার সাজিদের ঠিক সামনের মুখোমুখি চেয়ারটাতে বসে বলেছিলেন, আমি মোট 5টি খুন করেছি, আরো একটা করব। তবে সে কে আমি জানি না। আপনারা আমায় সাহায্য করবেন আমার পরবর্তী খুন করতে। সে এমন ভাবে বলল যেন পুলিশরা বাধ্য যেন তাকে খুন করা ব্যক্তিটির সন্ধান দিতে। কে আপনি? আর আপনার এই অবস্থা কেন? আমি চারুলতা। কিছুক্ষণ আগে আমি আমার বাবাকে হত্যা করেছি। মানে? কেন? আমি 5 জনকে খুন করেছি, আরো একজনকে খুন করব। তার সন্ধান আপনি দেবেন আমাকে। তরুণ পুলিশ অফিসার সাজিদ প্রথমে ভেবেছিল তার মাথায় কোনো সমস্যা আছে, কিংবা সে হয়তো কোনো মানসিক ভারসাম্যহীন সিরিয়াল কিলার। তবে তার মেডিকেল রিপোর্ট প্রমাণ করছে সে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। সেদিনই সাজিদ খান তাকে লকআপে বন্ধ করেন। তারপর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, তবে সে নিরুত্তর। সে শুধু ততটুকুই বলে যতটুকু তার বলতে ইচ্ছা হয়। 5 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে চারুলতা। তার বিরুদ্ধে কেস দায়ের করেছে সাজিদ, কিন্তু এখনো অব্দি লাশগুলো ছাড়া আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি হত্যার কারণও এখনো অব্দি জানায়নি কাউকে। প্রায় 7 দিন যাবৎ জেলে আছে চারুলতা। পুলিশ অফিসার সাজিদের ভাবনার ঘোর কাটল সেলফোনের আওয়াজে। স্ক্রিনে ভাসছে পুতুলের মিষ্টি চেহারাটা। কি করো পাপা? এই তো মা, কাজ করছি। তোমার কি কিছু লাগবে? আমার একটা রেসিং কার লাগবে। কিন্তু মা, এমন কার তোমার কাছে প্রায় 10টার উপরে আছে। আমার আরো একটা নতুন চাই। শান্ত একটা নতুন কার কিনেছে আজকে, আমারও চাই। আচ্ছা মা, নিয়ে আসবো। তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকবে। দাদির খেয়াল রেখো। দাদি এত বড়, আমি কিভাবে খেয়াল রাখবো? দাদিই তো আমার খেয়াল রাখে। আচ্ছা মা, আমি এখন রাখি। ভীষণ বিজি আছি, তোমাকে পরে ফোন করব। আচ্ছা। রেসিং কার আনতে ভুলো না কিন্তু। মেয়ের ফোন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সাজিদ। তার মেয়ের মধ্যে মেয়ে সুলভ কোনো আচরণই পরিলক্ষিত নয়। শান্ত নামে তার একটা বন্ধু আছে, সে সবসময় তাকেই ফলো করে। এমনকি তার শ্বাস পোশাক পর্যন্ত শান্তর মতো। অতি আদরের মেয়ে তার। তাকে তো মানাও করা যায় না, স্বীকার করতেই হয়। মেয়েকে খুব ভালোবাসে সাজিদ। কিছুক্ষণের মাঝে হিমেল নামের একজন অফিসার এসে দাঁড়ালো সাজিদের সামনে। সাজিদ তাকে বসার অনুমতি দিল। স্যার, চারুলতা নামের মেয়েটির কেসের ব্যাপারে কিছু বলার ছিল। 5টা লাশেরই পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়েছি আজ। কি এসেছে রিপোর্টে? স্যার, তাদের সবার মৃত্যু কলিজা বের করে নেওয়ার কারণে হয়েছে। আর যত আঘাত করা হয়েছে সব তাদের মৃত্যুর আগে, এবং বেশিরভাগই ছুরির আঘাত। একজন একজন করে বলো। স্যার, প্রথম খুন হয় সম্ভবত মেয়েটির স্বামী জামাল হোসেনের। লোকটার বয়স মেয়েটার চেয়ে দ্বিগুণ ছিল। তার শরীরে মোট 37টি ছুরির আঘাত। গোপনাঙ্গে 18 বার আঘাত করা হয়েছে। তবে আঘাতগুলো এমন ভাবে করা হয়েছে যাতে তার মৃত্যু না হয়, অর্থাৎ খুব কষ্ট দিয়ে মেরেছে তাকে। হাতে পায়ে গরম ধাতু দ্বারা আঘাত করা হয়েছে। অতঃপর জীবন্ত অবস্থায় তার কলিজা বের করে আনা হয়, এবং এতেই লোকটির মৃত্যু হয়। বোঝাই যাচ্ছে খুব রাগ থেকে এমন করা হয়েছে।
তাছাড়া যে 5 জনকে খুন করা হয়েছে তাদের একজনেরও কলিজা পাওয়া যায়নি। তোমার কি মনে হয় এ ব্যাপারে? স্যার, আমার মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসব করা হয়েছে। দ্বিতীয় জনকে? দ্বিতীয় জন তার স্বামী জামাল হোসেনের বন্ধু সবুজ আলী। তাদের দুজনকে একসাথে হত্যা করা হয়েছে। তবে সবুজ আলী সম্ভবত জামাল হোসেনের পরে মারা যায়। দুজনের মৃত্যুতে খুব একটা পার্থক্য নেই। তাকেও জামাল হোসেনের মতোই মারা হয়েছিল। তার শরীরে 32টা ছুরির আঘাত, 19টা গোপনাঙ্গে। তাকেও গরম ধাতু, সম্ভবত গরম লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। এমনকি তারও কলিজা বের করে ফেলার কারণে মৃত্যু হয়েছে। স্ট্রেঞ্জ, স্বামীর বন্ধুকে কেন মারল আমি আজও সেটা বুঝলাম না। স্যার, সম্ভবত ওই মেয়েটি যখন তার স্বামীকে হত্যা করেছিল তখন লোকটি দেখে নেয়, তাই তাকেও মেরে ফেলেছে। না, তাহলে তাকে এত আঘাত করা হতো না। সম্ভবত এর পেছনে অন্য কোনো কারণ আছে। তৃতীয় মৃত্যু তার সৎ মায়ের। জি স্যার, ওই মহিলার শরীরও 31টি ছুরির আঘাত। তার 2টা ব্রেস্টই কেটে ফেলা হয়েছে। গোপনাঙ্গে গরম সীসা ঢেলে দেওয়া হয়েছে। সর্বোপরি তারও কলিজা বের করে আনা হয় এবং সে মৃত্যুবরণ করে। এবং তারপরে পুলিশ অফিসার হোসেন, তিনি করিমপুর থানার ওসি ছিলেন। তাকে কেন হত্যা করা হলো সেটাই বুঝলাম না। ভদ্রলোক খুবই ভালো মানুষ ছিলেন। এলাকার লোকজনও তাকে বেশ পছন্দ করত। তার শরীরে 36টি ছুরির আঘাত পাওয়া গেছে, গোপনাঙ্গে 25 বার। যথারীতি তার মৃত্যু কলিজা বের করার কারণেই হয়। তবে মরার আগে তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়। আর পঞ্চম, মেয়েটির নিজের বাবা। তাকে হত্যা করেই সে আমাদের কাছে এসে আত্মসমর্পণ করে। লোকটার মৃত্যু কলিজা বের করে আনার কারণে হয়েছিল। তবে এখানে উল্লেখ্য, লোকটাকে সবচেয়ে বেশি ছুরির আঘাত করা হয়েছে, 57 বার। আর তাকে হত্যা করেছে একাধিক মানুষ। অর্থাৎ ওই মেয়েটি একা ছিল না। স্বাভাবিক, এতগুলো খুন একটা মেয়ে একা করতে পারে না। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি স্যার, এদের প্রত্যেকের শরীরে ড্রাগসের স্যাম্পল পাওয়া গেছে। তারা কি রেগুলার ড্রাগস নিত? না, শুধু জামাল হোসেন আর সবুজ আলী রেগুলার মাতাল ছিলেন, হয়তো ড্রাগসও নিত। আচ্ছা, তুমি এখন যাও। হিমেল চলে যেতে সাজিদ আবার উঠে দাঁড়ালো। মেয়েটাকে যতক্ষণ অবধি সাহায্যের প্রতিশ্রুতি না দেওয়া হবে ততক্ষণ অবধি সে মুখ খুলবে না। কি হয়েছে তা আন্দাজ করতে পারছে সাজিদ, তবে আন্দাজের ওপর তো আর কেস ফাইল করা যাবে না। চারুলতা জবানবন্দি ও সব প্রমাণই চাই এই কেসটা এগিয়ে নিতে। সাজিদ আবারও ফিরে গেল চারুলতাকে বন্দি করে রাখা সেই ছোট কুঠুরিতে। সেখানে একটি লাল বাতি নিভু নিভু জ্বলছে। আপাতত সেই কুঠুরিতে 3টা চেয়ার। একটায় সাজিদ, অন্যটায় সীমা। এই দুইজনেই এই কেসটা তদন্ত করছে, আর তাদের মুখোমুখি একটা চেয়ারে মূর্তির মতো বসে আছে চারুলতা। নীরবতা ভাঙল সাজিদ। মিস চারুলতা, বলুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সাহায্য করব, কিন্তু এর জন্য আমাদের সমস্ত ঘটনা জানা প্রয়োজন। চারুলতার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই প্রথম সাজিদ ও সীমা দুজনেই ধরতে পারল মেয়েটার বয়স খুব একটা বেশি না, বড়জোর 17-18 হবে। সীমা একবার সাজিদের দিকে তাকালো, ইশারায় জিজ্ঞেস করলো ব্যাপারটা সে ধরতে পেরেছে কিনা। সাজিদ হ্যাঁ বোধক ইশারা করলো, একই সাথে বেশ অবাকও হলো। এইটুকু একটা মেয়ে কিনা এতগুলো খুন করেছে। মনের মাঝে প্রশ্ন রাখলো না সীমা, তোমার বয়স কত? খুব বেশি তো মনে হচ্ছে না। 19। অদ্ভুত, এই বয়সে এতগুলো খুন করেছ? চারুলতা কোনো উত্তর দিল না। চোখ মুখ পাথরের মতো শক্ত করে বসে রইল। এবার প্রশ্ন করলো সাজিদ, ঘটনাস্থলে কারোরই কলিজা পাওয়া যায়নি, তুমি সেগুলো কি করেছ? খেয়ে ফেলেছি। কি? চমকে উঠল সাজিদ আর সীমা দুজনই। হ্যাঁ, খেয়ে ফেলেছি। প্রথমে ছুরি দিয়ে চামড়া ছিঁড়েছি, তারপর বুকের হাড় ভেঙেছি। যখন তারা যন্ত্রণায় কাতরাচ্ছিল, চিৎকার করেছিল, আমি অদ্ভুত এক প্রশান্তি পাচ্ছিলাম। বুক থেকে কলিজাটা বের করে আনলাম, কিন্তু আমার তৃপ্তি হলো না। তার কলিজায় কামড় বসিয়ে দিলাম। মৃতদেহের সামনেই চিবিয়ে খেলাম কলিজাগুলোকে। চারুলতার কথা শুনে বমি চলে আসতে চাইল সীমা এবং সাজিদের। তাদের এই অবস্থা দেখে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল চারুলতা। বড্ড ভয়ঙ্কর সে হাসির শব্দ। পুলিশ অফিসার সাজিদ ও সীমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল এই ভয়ঙ্করী চারুলতার দিকে। তার হাসিটাও কেমন যেন নির্মম। সীমার বসতে পারল না সেখানে। সাজিদকে ইশারা করে বেরিয়ে আসলো সেখান থেকে। সাজিদও সেখানে বেশিক্ষণ বসে থাকতে পারল না।
যে মেয়ে এত সহজে একজন মানুষের কলিজা ভক্ষণ করতে পারে, সে আর যাই হোক সাধারণ কোনো মানুষ নয়। মেয়েকে কিন্তু আমার সুবিধা লাগছে না। স্বাভাবিক। হিমেল কোথায়? হিমেলকে ডেকে পাঠানো হলো সাজিদার সীমার সামনে। খুনগুলো কবে হয়েছিল হিমেল? স্যার, তার স্বামী এবং তার বন্ধুকে খুন করা হয়েছিল আজ থেকে 8 মাস আগে। তার সৎ মাকে খুন করা হয়েছিল 5 মাস আগে। পুলিশ অফিসার হোসেনকে খুন করা হয়েছিল প্রায় 4.5 মাস আগে। আর মেয়েটির বাবাকে খুন করা হয়েছিল 7 দিন আগে। এতদিন যাবৎ কেসগুলো ভিন্ন ভিন্ন থানায় আলাদাভাবে ছিল, তাই এর কোনো সুরাহা করা যায়নি। কিন্তু মেয়েটা সব স্বীকার করার পর আমরা কেসগুলো একসাথে মিলিয়েছি। আর আজই থানা থেকে সবার পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। সবার কেস আলাদা থানায় দায়ের করা হয়েছিল। জি স্যার। মেয়েটির সৎ মাকে খুন করা হয় তার মামার বাড়িতে। জামাল হোসেন আর সবুজ আলীর কেস দায়ের করা হয় সুজয়নগরে। আর পুলিশ অফিসার হোসেনের কেস তদন্ত হয় করিমপুর থানায়। মেয়েটি কোন গ্রামের? মেয়েটি করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল বিয়ের আগে। সবাই এক নামে চেনে। আর বিয়ে হয় সুজয়নগরে। চারুলতা ছোট কুঠুরির ফাঁকা থেকে দেখে এসব কাহিনী। তাকে মোটেও ভীত হতে দেখা যায় না, বরং মুখে আবারও ফুটে ওঠে রহস্যময় হাসি। চোখ বন্ধ করে চারুলতা মনে করে তার জীবনের অভিশপ্ত অতীতকে। হাতে বানানো বড়শি দিয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছে চারু, তবে খুব একটা সুবিধা করতে পারছে না সে। অপরদিকে হামিদ খুব দ্রুত একের পর এক মাছ ধরে চলেছে। তার বড়শিটাও 1 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনা। কিন্তু চারুর কাছে পয়সা ছিল না বিধায় সে বড়শি কিনতে পারেনি। চারুর অবস্থা দেখে উচ্চস্বরে হেসে উঠল হামিদ। কি রে, তুই নাকি আমার চেয়ে বেশি মাছ ধরবি? কই, একটাও তো ধরতে পারলি না। বাসায় গিয়া মারে বলমু সব মাছ যেন আমারে ভাইজা দেয়, তোরে যেন এক টুকরাও না দেয়। তুমি তো বাজার থেকে কিনে নিয়ে আসছো বড়শি। আমার থাকলে আমিও পারতাম। মাছ ধরা বুঝি এত সহজ? এইসব মেয়ে ছেলের কাজ না। যা যা, বাসায় যা, মারে গিয়া মাছ ভাজার ব্যবস্থা করতে বল। আমি কেন বলবো? তুমি কি আমাকে মাছ খেতে দিবে? চারুর কথা অবিকল নকল করে তাকে ভেঙালো হামিদ। তুমি এমন করলা কেন? শুদ্ধ ভাষায় কথা কইতে আইছে। লেখাপড়া একমাত্র তুই করস নাকি? আমরা করি না? কই, আঞ্চলিক ভাষায় কথা কইতে তো আমাদের আত্মসম্মানে লাগে না। আমি তো তোমার মতো ফাঁকিবাজি করি না। আমি ভালো করে লেখাপড়া করি। মাস্টার মশাই বলছে সবার শুদ্ধ ভাষায় কথা বলা উচিত। রাখ তোর মাস্টার মশাই, মারে গিয়া বল সব ব্যবস্থা করতে। আমি কি পাবো? তোর একটা রুই ভাজা দিমনে। এখন যা। অনেকদিন পরে মাছ ধরতে এসেছিল চারু, তাই সে যেতে চাইল না। কিন্তু রুইয়ের লোভে পড়ে আর সেখানে থাকা সম্ভব হলো না। নবম শ্রেণীতে পড়া কিশোরী চারুলতা ছুটে চলল বাড়ির দিকে। এত বড় মেয়েকে রাস্তাঘাটে দৌড়াতে দেখে নাক মুখ চিটকালেন অনেকেই। চারু এসবে পাত্তা দিল না। বাড়ির উঠোনে গিয়ে পৌঁছাতেই কান্নার আওয়াজ পাওয়া গেল। চারু মুহূর্তেই থেমে গেল। কি ব্যাপার? ওর মা কাঁদছে কেন? বাবা কি আবার ওর মাকে মেরেছে? চারু আবার দৌড়ে ঘরের ভিতর প্রবেশ করলো। নাজিমুদ্দিন নামক তার তথাকথিত পিতা ইচ্ছে মতো মেরে চলেছেন তার মা মনোরমাকে। চারু দ্রুত গিয়ে থামাতে চাইল তাকে। বাবা, কি করো? মাকে মারছো কেন? দূরে যাও অপয়া, অলক্ষী তুই। এক অলক্ষী হইয়া তুই আরেক অলক্ষীরে বাঁচাইবার আসছস? কি বলো এসব? নাজিমুদ্দিন চারুকে আর কিছু বলার সুযোগ দিলেন না। আবারও মারতে শুরু করলেন মনোরমাকে। বাধা দিতে গিয়ে চারুরও বেশ আঘাত লাগলো। অতঃপর ক্লান্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন নাজিমুদ্দিন। চারু মাকে ধরে উঠালো। মনোরমা কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। চুপচাপ উঠে রান্নাঘরে চলে গেলেন। চারু অবাক বিস্ময়ে তার মাকে দেখল। কেমন পাথরের মতো আচরণ। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। মা, তুমি এখনো পড়ে আছো কেন এখানে? মাস্টার মশাই বলেন অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান অপরাধ। তুমি কেন চলে যাও না এই নরক থেকে? মনোরমা জোর একটা থাপ্পড় লাগিয়ে দিলেন চারুর গালে। চারু হতবম্ব হয়ে গেল মায়ের এরূপ আচরণে। মায়ের সংসার ভাঙতে চাস তুই? বিয়ার পর জামাইয়ের বাড়ি মাইয়াদের আসল পরিবার, আর কখনো এসব মুখে আনবি না। কিন্তু মা, প্রতিদিন বাবা তোমার গায়ে হাত তোলে, এটা তো ঠিক না। আমার গায়ে তোলে তাতে তোর কি? যা, হাত মুখ ধুই আয়, খাবার দিতেছি। হামিদ কই গেল? নদীতে মাছ ধরে, বলছে সব ব্যবস্থা করে রাখতে, এসে মাছ ভাজা দিয়ে ভাত খাবে।
মনোরমা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। চারু কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিছুক্ষণের মাঝে হামিদ চলে এলো। মনোরমা কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। হামিদ বেশ অবাক হলো মায়ের এই আচরণে। সেও কলঘর থেকে হাত মুখ ধুয়ে চারুর পাশে এসে বসে পড়ল। মায়ের কি হয়েছে রে? বাপজান আবারও মারে মারছে? চারু কিছু না বলে চুপচাপ মাথা নাড়ল। হামিদের প্রচন্ড রাগ হলো নিজের বাবার ওপরে, কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলার সাহস তার নেই। ছেলে বলে শুধু হামিদকেই কিছুটা ভালোবাসে নাজিম উদ্দিন, কিন্তু স্ত্রী বা কন্যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কাজ করে না তার ভিতর। মাছ ভেজে দুই ছেলে মেয়েকে ভাত বেড়ে দিলেন মনোরমা। চারু বলে উঠল, তুমি খাবে না মা? তোরা খা, আমি পরে খামু, তোদের বাপজান আসুক। চারু আর কিছু বলল না। এই লোক যতই মনোরমার উপর অত্যাচার করুক না কেন, মনোরমা তাকে ছেড়ে একবেলাও খায় না। এই কাহিনী ছোট থেকে দেখে আসছে চারু। এতে নাকি স্বামীর অকল্যাণ হয়। খাওয়া শেষে চুপচাপ উঠে গেল চারু। হামিদ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। চারু মায়ের সাথে হাত লাগিয়ে দু একটা কাজ করলো। তবে মনোরমা চারুকে বেশি কাজ করতে দিলেন না। কিছুক্ষণ বাদেই পড়তে বসতে বললেন। এই গ্রামে চারু সহ মোট 4 জন মেয়ে নবম শ্রেণীতে পড়ে। বাকিদের বিয়ে হয়ে গেছে। অনেকে তো বাচ্চাও আছে। দুপুর থেকে বিকেল অবধি পড়ল চারু। আজ অবধি কেউ ওকে প্রথম রেখে দ্বিতীয় করতে পারেনি। বিকেল হতে হাঁটতে বের হলো চারু। বিকেলে ঘরে বসে থাকা যায় না। হাঁটতে হাঁটতে কখন সোনা দিঘির পাড়ে চলে এসেছে খেয়ালই করেনি সে। খেয়াল হতে একটা শুকনা ঢোক গিলল। এখনো সন্ধ্যা হয়নি, তাও চারদিক কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। অদ্ভুত নির্জনে জায়গা। সবাই বলে ওই দিঘিতে নাকি একটা মেয়ের আত্মা থাকে। কেউ একা এখানে আসলে পানির মধ্যখানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। আশেপাশে একজন মানুষও দেখা যাচ্ছে না। কিভাবে চারু এখানে এসেছে সে নিজেও বলতে পারে না। মনে মনে দোয়া দরুদ পড়ছে আর মাস্টার মশাইয়ের কথা মনে করছে। প্রেতাত্মা বলতে কিছুই হয় না। হঠাৎই কারোর গলার আওয়াজে চমকে উঠল চারু। বুকে 3বার থুতু ছেটালো। কি রে চারু, ভয় পাইলি না কি রে? ভয় পাবো কেন? তুমি কি বাঘ না ভাল্লুক তোমাকে ভয় পেতে হবে? তাইলে বকে থুতু ছিটাইলি কেন? আমি চমকে গিয়েছিলাম। তুমি এখানে কি করো? তুই এখানে কি করস? ভয় ডর কিছু নাই নাকি? কিসের ভয়? দেখিতে থাকা মেয়ের ভয়। মাস্টার মশাই বলছে প্রেতাত্মা বলতে কিছুই নেই। তুই এত সুন্দর করে কেমনে কথা বলস রে চারু? আমারও এমনে কথা বলতে ইচ্ছা করে। তো বলো না কেন? এইটাই তো আসল বাংলা ভাষা। আমি তো পারি না, তুই আমারে শিখাবি চারু? তুমি শিখবে? হ, শিখমু। আমাদের বিয়ার পর তুই আমারে শিখাবি? কি বলে এগুলা? ঠিকই তো বলছি। দেখিস আমি ঠিকই তোরে বিয়া করব। দেখা যাবে, বাসায় যাচ্ছি আমি। তুমি ওই দিঘির পাড়ে বেশিক্ষণ একা থেকো না শাওন ভাই। যেখানে যাচ্ছিলে তাড়াতাড়ি চলে যাও। সাবধানে যাইস চারু। সন্ধ্যা হয়ে এলো। এই সময় বেশি বাইরে থাকিস না। তেনারা এই সময় খুব পছন্দ করে। কারা? আরে তেনাদের চিনিস না? তেনাদের নাম মুখে আনতে নেই। এইসব মিথ্যা কথা। সত্য মিথ্যা তোরে যাচাই করতে হইব না। তুই বাসায় যা। তাছাড়া সুন্দর মাইয়া সন্ধ্যা রাইতে বাইরে থাকলে তেনাদের নজর লাগে। চারু আর কথা বাড়ালো না। চুপচাপ দৌড়ে গেল বাড়ির দিকে। বাড়িতে ঢুকতেই রুবেলের মাকে দেখা গেল মনোরমার সাথে। কি রে চারু, এই সন্ধ্যা রাইতে কই গেছিলি? এমনি হাঁটতে গিয়েছিলাম। হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। শরীর তো তোর এমনিই ভালো। বড় কম হইলি না। বিয়া শাদী কি করবি না? বেশি বয়স হয়ে গেলে তো আর কেউ নিব না। চারুর মেজাজ গরম হয়ে গেল। এই মহিলা ওকে দেখলেই শুধু বিয়ের কথা বলে। আগে লেখাপড়া করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করব। এত লেখাপড়া কইরা কি হইব? ওই তো পরের বাসে গিয়া কাম করতে হইব। মনোরমাকে নিরুত্তর দেখে রুবেলের মা নিজের সপক্ষে যুক্তি দিতে বললেন, কি গো ভাবি, মাইয়া তো বড় হইছে, বিয়া দাও না কেন? পরে দেখবা কখন কোন পোলার লগে চইলা গেছে। বয়স থাকতে থাকতে বিয়া দিয়া দাও। চারুর এইবার মেজাজ চটে গেল। বহু কষ্টেও আর নিজেকে সামলাতে পারল না। হ্যাঁ কাকি, ঠিকই বলছো। অতিরিক্ত পাকনা মেয়েগুলো বাসায় কিছু না জানিয়ে পালিয়ে যায়। তোমার মেয়েও না পাশের গ্রামে সুরজের সাথে পালাইলো। তোমরা নেহাত ভালো বাপ মা, তাই মেনে নিছো। রুবেলের মায়ের মুখ ফ্যাকাশ হয়ে গেল। সে ভাবেনি চারুলতা এমন একটা উত্তর দেবে তাকে। ওপাশ থেকে মনোরমা গর্জে উঠল, চারু, কি হইতাছে? বড়দের মুখে মুখে কথা কইস না।
যা, হাত মুখ ধুইয়া ঘরে যা। চারু আর কিছু বলল না। মা সবসময় লোকলজ্জার ভয়ে থাকে, তাই সব বুঝেও উচিত কথা বলার সাহস তার নেই। কিন্তু চারু তো এসব মানতে পারে না। চারুলতা, আপনি এখনো বলেননি আপনি কেন তাদের এমন নৃশংসভাবে হত্যা করেছেন। আপনি না বললে তো আমরা বুঝতে পারবো না, তাই না? আপনাকে সাহায্য করতে পারবো না। পুলিশ অফিসার সাজিদের কথায় তার দিকে তাকালো চারুলতা। স্বচ্ছ চোখের চাহনি। এই মুহূর্তে চারুলতাকে দেখে কেউ খুনাক্ষরে আন্দাজ করতে পারবে না সে এমন নৃশংসভাবে কাউকে হত্যা করতে পারে। এই হত্যায় আপনি ছাড়া আরো এক বা একাধিক মানুষ ছিল। কে তারা? কোথায় আছে? চারুলতা দুটো প্রশ্নের কোনোটারই উত্তর দিল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুলিশ অফিসার সাজিদের দিকে। এমন চাহনি নিঃসন্দেহে বিরক্তিকর। সাজিদ চোখে মুখে বিরক্তি নিয়ে এসে বলল, সব কথায় আপনি ফ্যালফ্যাল করে তাকিয়ে কেন থাকেন চারুলতা? আপনার কি মনে হয় আপনি না বললে আমরা কিছু খুঁজে বের করতে পারবো না? একটা কথা মনে রাখবেন, আপনি আমাদের যত পরিশ্রম করাবেন আপনার শাস্তিও ততটা কঠিন হবে। এতক্ষণ চুপচাপ বসে থাকলে এবার উচ্চস্বরে হেসে উঠল চারু। হাসির শব্দ মিষ্টি নয়, বড্ড ভয়ানক। এতক্ষণে প্রথমবারের মতো কথা বলল চারু। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছি। যেই মেয়ে নিজে সে আত্মসমর্পণ করতে পারে সে শাস্তির ভয় পায় বলে আপনি বিশ্বাস করেন? সাজিদ কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো চারুলতাকে। এর মধ্যেই ছোট কুঠুরিতে আগমন ঘটল হিমেলের। সে সাজিদের কাছ থেকে অনুমতি নিয়ে বসে পড়ল। চুপিসারে কিছু কথা বলল সাজিদকে। সাজিদের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। চারুলতা, আপনি কি এবার মুখ খুলবেন নাকি আমি বলবো? কি বলবেন? আপনি তো কিছুই জানেনই না। আপনি শুধু আমার মুখ দেখে সব কথা বের করার জন্য ফাঁদ পেতেছেন। সাজিদ ভেতরে ভেতরে অবাক হলো, মুখে প্রকাশ করলো না। চারুর এটা বোঝার কথা ছিল না। মেয়েটি বুদ্ধিমান। আমি সত্যি সব জানি চারুলতা। আজকালকার মানুষ বোঝা বড় দায়। আমি বুঝতে পারছি আপনার সাথে খারাপ কিছু হয়েছে। আপনার স্বামী রেগুলার আপনার সাথে খারাপ ব্যবহার করত। স্বামীর অবর্তমানে আপনাকে রেপড হতে হয় তারই বন্ধুর কাছে, কিন্তু স্বামীর কাছে বিচার পান না, তাই ছুটে যান পুলিশের কাছে। কিন্তু আজকাল ধর্ষিতার জন্য প্রতিবাদ করা হয় না, সবাই সেই মেয়েটাকেই খারাপ ভেবে নেয়। পুলিশ অফিসার হোসেনও আপনার অসহায়ত্বের সুযোগ নেয়। আর আপনার বাবার পরকীয়া ছিল, তাই আপনার মা মনোরমাকে খুন করে শেফালি নামক এক যুবতীকে বিয়ে করে। আর সবার ওপর রাগ থেকে আপনি তাদের মেরে ফেলেছেন, তাই না? শুধু শুধু ঘটনা পেঁচানোর কারণ নেই। আপনার স্টেটমেন্ট চাই কেসটা কোর্টে পেশ করতে। তাই স্টেটমেন্ট পেপারে সাইন করে দিন, এটাই ভালো হবে। আমার খুনগুলোর ধরন দেখলে সবাই হয়তো এই কথাগুলোই ভেবে নেবে, কিন্তু আমি যদি বলি এইসব ঘটনার কোনোটাই আমার সাথে ঘটেনি, বাস্তব জীবনে চারুলতার কোনো অস্তিত্বই নেই। এসব কি বলছেন আপনি? দেখুন, আপনি কেসটার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। যা সত্যি ঘটেছে সেটা স্বীকার করে নিন। আমি সত্যিই বলছি, আপনার চিন্তাধারা আমার জীবনের 10% অব্দিও পৌঁছাতে পারেনি। সাজিদের সাথে সাথে হিমেলও প্রচন্ড অবাক হয়। এতদিন ও নিজেও ভাবছিল এসব ঘটনার কারণে চারুলতা এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাজিদ অবাক হলো, তার চোখে মুখে সেটা ফুটে উঠল না, কিন্তু হিমেলের মুখে সেটা স্পষ্ট। হিমেলের এই মুখ দেখে চারু বলে উঠল, আপনার কি হয়েছে? চেহারা এমন লাগছে কেন? খিদে পেয়েছে নাকি? আমি কিন্তু আপনাকে একটা খাবার সাজেস্ট করতে পারি। চারুর মুখে একথা শুনে আবারও এ দুজন অবাক হলো। তাদের উত্তর না পেয়ে চারু নিজেই বলল, খাবারটা হলো মানুষের মাংস। আমার বাবার মৃত্যুর আগে আমি তাকে রান্না করিয়ে খাইয়েছিলাম আমার সৎ মায়ের মাংস। সে অবশ্য জানতো না সেটা। খাওয়ার পর আমি জানিয়েছিলাম এটা তারই প্রাণপ্রিয় স্ত্রীর শরীরের অংশ। হত্যার সময় আমি কেটে নিয়েছিলাম। তার কাছে কিন্তু বেশ লেগেছিল। আমার কাছেও তার হৃদযন্ত্রের স্বাদ বেশ লেগেছিল। এমনকি মাংস বেশ তৃপ্তি নিয়ে খেয়েছি। আপনি খাবেন? হিমেল হতভম্ব হয়ে তাকিয়ে রইল চারুর দিকে। চোখে মুখে স্পষ্ট ভয়। হিমেলকে ভয় পেতে দেখে চারু এক পৈশাচিক আনন্দ পেল। এই জগতে সবচেয়ে মজাদার খাবার কি জানেন? মানুষের মাংস। খেয়েছি আমি, খেয়েই বলছি। মানুষের মাংসের বিরিয়ানি রান্না করে আমি আমার বাবাকেও খাইয়েছি। তার কাছেও নাকি এই বিরিয়ানি জগতের শ্রেষ্ঠ বিরিয়ানি মনে হয়েছে। হিমেলের গা গুলিয়ে এলো। বিরিয়ানি তার প্রিয় খাবার ছিল, কিন্তু এখন চারুর কথা শুনে মনে হচ্ছে এই জীবন আর কখনো তার বিরিয়ানি খাওয়া হবে না।
সবসময় চারুর এসব কথা মনে পড়বে। হিমেল তাড়াতাড়ি চলে গেল সেই কুটুরি থেকে। কে জানে চারু আবার কখন কি বলে দেয়। হিমেল চলে যেতেই সাজিদ আবার তাকালো নৃশংস এই চারুর দিকে। চারু যে নিজের নৃশংসতার পরিচয় দিতে এসব বলছে তা সে ভালোই বুঝতে পারছে। তবে মৃত্যুর পর শেফালির শরীরে কিছু মাংস কেন পাওয়া যায়নি সে প্রশ্নের উত্তর পরিষ্কার। আপনি কখনো নিজের এতিম ভাতিজিকে বিয়ে করতে পারবেন? মানে? তখন থেকে আপনি কি সব উদ্ভট কথা বলে চলেছেন? উদ্ভট কথা? হ্যাঁ, উদ্ভটিত। তবে আপনি কি জানেন এই উদ্ভট ঘটনাও ঘটেছে? কার সাথে? আমার নিজের বাবা আর সৎ মা শেফালির সাথে। শেফালি ছিল আমার বাবার ভাতিজি, বাবা মা ছিল না তার। শেফালিকে আপু ডাকতাম, শেফালি আপু। আর আমার ভাই হামিদ ডাকতো শেফালি আপা। কে জানতো এই শেফালি আপুই একসময় পরে আমাদের সৎ মা হিসেবে আমাদের ঘরে প্রবেশ করলো। বাবা আমাকে আর আমার ভাইকে জোর গলায় জানিয়ে দেয় একথা যেন গ্রামবাসীর কানে না যায়। সাজিদ হতভম্ব হয়ে বসে রইল। ও আসলে উপলব্ধি করতে পারছে চারুর কথার সত্যতা। আসলে চারুর জীবনের 10% উদ্ধার করতে সক্ষম হয়নি সে। এই কেস যতটা দেখা যায় তার চেয়ে অনেক বেশি রহস্যময়। আপনার বাবা নাস্তিক ছিলেন? স্ত্রী মৃত্যুর 4 ঘন্টা পরে আপন ভাতিজিকে বিয়ে করলেন? চারু সাজিদের এই প্রশ্নের কোনো উত্তর দিল না, চুপচাপ মেঝের দিকে তাকিয়ে রইল। চারুমা, আজ বাইরে যাইস না, তোরে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। মনোরমার কথায় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো চারু। আজ তার পরীক্ষা, আর মনোরমা কিনা তাকে বাইরে যেতে নিষেধ করছে। কি বলো মা, আজ আমার পরীক্ষা, যেতেই হবে। না গেলে হয় না, ভোরের স্বপ্ন সত্যি হয়। তুই যাইস না, পরীক্ষা পরে দিস। মা, পরীক্ষা পরে দেওয়ার নিয়ম নেই। তুমি চিন্তা করো না, কিছু হবে না। পরীক্ষা শেষে আমি বাড়ি চলে আসব। চারুর কথায় মনোরমার মন গলল না। চারুকে খাইয়ে দিয়ে হামিদকে বলল চারুকে যেন স্কুলে পৌঁছে দেয়, আবার আসার সময় নিয়ে আসে। আমি পারবো না, আমার বন্ধুকের সাথে আজ খেলা আছে। মুখে মুখে কথা কইস না হামিদ, লেখাপড়া তো কিছুই করসই না, আবার মুখে মুখে তর্ক। যা, চারুরে লয়ে স্কুলে যা। মায়ের ধমক খেয়ে চুপচাপ বাধ্য ছেলের মতো চারুকে স্কুলের দিকে নিয়ে গেল হামিদ। স্কুলের গেটে পৌঁছাতে হামিদ বলল, শোন চারু, আমি খেলতে যাইতাছি। একা একা বাসায় চলে যাবি, আর মারে বলবি আমি তোরে বাসার গেট পর্যন্ত আগায় দিছি, মনে থাকবো? চারু হ্যাঁ বোধক মাথা নাড়ল। সে মনে মনে বিপরীত কাজ করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ বাসায় গিয়ে বলে দেব হামিদ ওকে শুধু স্কুলে পৌঁছে দিয়েছে, কিন্তু নিয়ে আসেনি। হামিদ অনেকবার ওকে মিথ্যা বলে মার খাইয়েছে, এখন সুযোগ হামিদকে মার খাওয়ানোর। এমন সুযোগ কি ছাড়া যায়? পরীক্ষা ভালোভাবে শেষ হলো চারুর। এভাবে পরীক্ষা হলে নিশ্চয়ই এসএসসিতে ফার্স্ট ডিভিশন থাকবে চারুর। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে বেশ আনন্দিত হলো সে। নিজের পায়ে দাঁড়িয়ে সবার আগে মনোরমাকে ওই নরক থেকে মুক্ত করবে। হামিদ আর ওর বাবাকে এখানে রেখে চলে যাবে চারু ওর মাকে নিয়ে। কিন্তু কিছুক্ষণের মাঝেই চারু তার সিদ্ধান্ত বদলায়। হামিদকেও নিজের সাথে নিয়ে যাবে। হামিদকে না হয় বাজার সদাই আনানোর কাজে লাগিয়ে দেওয়া যাবে। মাঠের পথ ধরে বাড়ির দিকে হেঁটে চলেছে চারু। রাস্তার চারপাশে এই সেই গাছ। একই সাথে দেখছে চারু নিজের এই অপরূপ জন্মভূমিকে। চারদিকে শীত বেশ ভালোই জাঁকিয়ে বসেছে। আজ সকালে মা গাছ কাটা খেজুরের রস খেতে দিয়েছিল ওকে। এই গ্রামে প্রায় 100 খানেক খেজুর গাছ আছে। গ্রামের প্রত্যেকে তৃপ্তি ভরে সেই রস খেতে পারে। সূর্য উঠলে উষ্ণতা ছড়াতে ব্যর্থ হচ্ছে সে। কিছুটা দূরে একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে। কিছুদিন আগে জমির সব ধান কেটে ফেলা হয়েছে। তার থেকে কিছুটা সামনেই নদী। মরা নদী, স্রোত নাই, পানিও বেশি না। নদীর মাঝে গেলে হাঁটুর একটু উপরে পানি। নদী পার করতে হলে বেশিরভাগ মানুষ লুঙ্গি হাঁটুর উপর তুলে নদী পারাপার করে, আর মহিলাদের পারাপার হওয়ার জন্য ছোট একটা নৌকা। যদিও নদীর পানি খুব একটা বেশি না, তাও বেশ কাজে দেয়। যাদের বাসায় চাপকল নেই তারা ওই নদীর পানিতেই কাজ করে। বাচ্চারা তো দুপুর হলেই সে নদীতে গিয়ে ঝাঁপ দেয়। যাদের বাসায় চাপকল আছে তারাও মাঝে মধ্যে নদীর এই হাঁটু অব্দি পানিতে গোসল করে। গ্রামে মোট 4টা পুকুর রয়েছে, তবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে মাত্র 2টা, কারণ বাকি 2টা জমিদার বাড়িতে আছে। সেখানে অন্য কেউ ঢুকতে পারে না। পুকুর 2টার একটা মেয়েদের আর একটা ছেলেদের। কেউ ভাগ করে দেয়নি, কিন্তু গ্রামের সবাই এটাই মেনে চলে। গ্রামের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা বট গাছ।
গ্রামে এটি ভুতুড়ে গাছ নামেও পরিচিত। এই গাছ নিয়ে প্রচলিত আছে একটা মেয়ে এই গাছের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে রাতে এখান দিয়ে গেলে নাকি অনেকে হাসির শব্দ, মেয়ে মানুষের নুপুরের শব্দ শুনতে পায়। চারু এসবে খুব বেশি বিশ্বাস না করলে একেবারে অবিশ্বাসও করে না। জায়গাটা যথাসম্ভব এড়িয়ে যায়। গ্রামের প্রায় সবাই 3টা জায়গা এড়িয়ে চলে, তাই দিন হোক বা রাত ওই জায়গাগুলো সবসময় নিস্তব্ধ। সোনাদিঘির পার, ওই বটগাছ আর তেঁতুলতলা। তেঁতুলতলা দিয়ে রাতে যাওয়ার সময় অনেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। চারু নিজেও অমল কাকাকে দেখেছে তেঁতুলতলায় অজ্ঞান অবস্থায় পড়েছিল। বেশ ভয় পেয়েছিল সে। মাস্টার মশাইয়ের কাছে অবশ্য এর ব্যাখ্যা জানতে চেয়েছিল চারু। তিনি বলেছেন, রাতের বেলা তেঁতুল গাছ নাকি কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর তেঁতুল তলা নিয়ে এমনিও মানুষের মনে ভয়। তেঁতুল তলা দিয়ে যাওয়ার সময় মানুষ অক্সিজেন পায় না এবং ভয় পায়, এবং এই দুটো একত্রিত হয়ে মানুষটি অজ্ঞান হয়ে যায়। চারু মেনে নিয়েছে মাস্টার মশাইয়ের কথা, কিন্তু তাও মনের কোণে ভয় রয়েই যায়। তাই চারু আর ওদিকে এগোয় না। সম্পূর্ণ রাস্তা জনমানবহীন, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু দূর থেকে ক্ষীণ আওয়াজে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। এই গ্রামে শুধু জমিদার বাড়িতে আর মজিদ কাকার গাড়ি আছে। জমিদাররা হলে ঠিক আছে, কিন্তু মজিদ কাকা সামনে পড়তে চায় না চারু। ভদ্রলোকের দৃষ্টি খুব একটা স্বাভাবিক লাগে না চারুর কাছে। গাড়ির শব্দ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, যা ভয় পেয়েছিল তাই। মজিদ কাকার গাড়ি এটা। চারু দ্রুত পা চালিয়ে বাসায় যেতে চাইল, কিন্তু তার হলো না। মজিদ চারুর সামনে এসে গাড়ি থামিয়ে দিল। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হেসে বলল, কি রে চারু, কই যাস? বাসায় যাই। তাড়াতাড়ি যেতে হবে, পথ ছাড়ো। তাড়াতাড়ি যাইতে হইব তো পথ ছাড়মুকে। আয় আমার গাড়িটায়, তোরে পৌঁছে দিই। লাগবো না, তুমি যাও। মজিদ গাড়ি থেকে বেরিয়ে এলো। চারুর যেন গলা শুকিয়ে এলো। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। মজিদও একবার ভালো করে চারপাশটা দেখে নিল। এবার সে চারুর হাত ধরে বলল, আরে লজ্জা পাইস না, আয় আমি বাড়ি পৌঁছে দিই। আমার কাছে কি তো শরম পাওয়া সাজে? তোরে জন্মাইবার দেখছি আমি। আয় আমার লগে আয়, আমি নিয়ে যাই। আমি যেতে পারবো কাকা, আমার হাত ছাড়ো। কি সমস্যা তোমার? তুমি আমাকে গাড়িতে তুলছো কেন? বললাম তো আমি যেতে পারবো। মজিদ কাকার গাড়ি এসে থামলো গ্রামের ঠিক মাঝখানে, সেই বটগাছের নিকট। সবকিছু স্বাভাবিক থাকলেও চারু এখানে আসে না। আর মজিদ এ অবস্থায় তাকে এখানে নিয়ে এসেছে। রাত হোক দিন হোক কেউই এখানে তেমন আসে না, তাই মজিদের কাছে হয়তো এখন এর চেয়ে ভালো জায়গা নেই। আমাকে এখানে নিয়ে আসছো কেন তুমি? ছাড়ো আমাকে, আমাকে বাসায় যেতে দাও। আমি কিন্তু চিৎকার করব। এত কথা কসকে? আমি তো তোকে ঘোরানোর জন্য নিয়ে আসলাম। দেখ কি সুন্দর গাছ। কথা বলতে বলতে মজিদ চারুকে গাড়ি থেকে নামালো। চারু প্রাণপণে মজিদের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মজিদের শরীরে যেন অসুর ভর করেছে। সে অসুরের কবল থেকে কোনো ক্রমেই নিজেকে মুক্ত করতে পারছে না চারু। চারু মজিদের হাতে কামড় বসিয়ে দিল। এতে মজিদ তো ওকে ছাড়লই না, বরং চুলের মুঠি ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইল। চারু প্রাণপণে চিৎকার করছে, কিন্তু ও জানে এই ভর দুপুরে এই গাছতলায় ভুল করেও কেউ পা রাখবে না। তাই আর নিজের শক্তি এভাবে খরচ না করে মজিদের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো। এমন ছটফট করতেছিস কেন চারু? মজিদ কাকা না তোরে কত আদর করে। তোরা আদর করতেই তো নিয়ে যাইতাছি। ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও। মা আমার জন্য চিন্তা করছে। তোর মারে আমি বুঝাইয়া বলমু, তুই একদমই চিন্তা করিস না। চারুর দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে ওর আর বাঁচার কোনো উপায় নেই। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। মনে হচ্ছে এখনই হয়তো কেউ চলে আসবে আর চারুকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তু চারু জানে এই ভর দুপুরে এখানে কেউ আসবে না, আসার কথাও না। কিন্তু আসার কথা না হলেও কিছুটা দূর থেকে পুরুষালী কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। ওখানে কে? আওয়াজটা শুনে চারু যতটা স্বস্তি পেল, তার চেয়ে বেশি ভরকে গেল মজিদ। সে চারুর হাত ছেড়ে দিল। ইতিমধ্যেই শার্ট প্যান্ট পরিহিত এক যুবক ওদের সামনে এসে দাঁড়ালো। এই গ্রামে এখনো শার্ট প্যান্ট পরার চল হয়নি। শুধুমাত্র জমিদার বাড়ির ছেলেরাই শার্ট প্যান্ট পরে, তাও সবাই না। যারা ঢাকা গিয়ে লেখাপড়া করে কিংবা ব্যবসা করে তারা। যুবকটি মজিদকে দেখে জিজ্ঞাসা করলো, কে আপনি? আর এই মেয়েটিকে এভাবে টানছেন কেন? আমি মজিদ, ছোট সাহেব। আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই।
আমি আপনাকে ধানের ব্যবসার। মজিদকে কথা শেষ করতে দিল না যুবকটি, তার আগেই বলে উঠল, মেয়েটিকে এভাবে টানছিলেন কেন? ও আমার বন্ধুর মাইয়া, বড় ভালা মাইয়াডা, কিন্তু জেদ করলো তার এই বটগাছের সামনে ঘুরতে লইয়া আইতে হইব। আপনি বলেন, এই ভর দুপুরে কেউ এমন বায়না করে? সে সম্মতি নিতে চারুর দিকে তাকালো, কিন্তু চারু জানে এইটাই তার বাঁচার একমাত্র সুযোগ, তাই চিৎকার করে বলল, মিথ্যা কথা। মজিদ কাকা জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। এসব কি কইতাছস চারু? আমি তোর বাপের সমান, আমার ওপর এমন অপবাদ দিতে পারলি তুই? কিছুক্ষণ আগে যখন আমাকে এভাবে টেনে এখানে নিয়ে আসছিলেন, তখন মনে পড়ে নাই আমি আপনার মেয়ের সমান? এই শীতও মজিদ কুলকুল করে ঘামতে লাগলো। পাঞ্জাবির হাতায় ঘাম মুছে বলল, তোরে আমি মাইয়ার মতো দেহি চারু, আর এই তুই কিনা আমারে এত বড় অপবাদ দিলি? কথাটা বলে চারু কিংবা এই যুবকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের গাড়িতে উঠে চলে গেল সে, এক প্রকার পালিয়ে বাঁচা যাকে বলে। যুবকটি বোধহয় তাকে কিছু বলতো, কিন্তু এই জনমানবহীন এলাকায় লোকটার এই পালানো চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার। এই মেয়ে, বাড়ি কোথায় তোমার? বাবার নাম কি? নদীর পাড়ে বাড়ি, বাবার নাম নাজিম উদ্দিন। তোমার বাড়ি নদীর পাড়, তো তুমি এখানে এসেছো কেন? মজিদ কাকা জোর করে গাড়িতে তুলে নিয়ে এসেছে। ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। আমি যেতে পারবো। যেতে পারবে তো এতক্ষণ যাওনি কেন? পথে যদি আবার ওই লোকের কবলে পড়ো তখন কি হবে? চারু মুখে কিছু না বললেও মনে মনে বেশ ভয় লাগলো তার। আসলেই তো, পথে যদি মজিদ কাকা আবার চলে আসে। এইবার আর কিছু না বলে যুবকটির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল সে। তবে এতটা পথ চুপচাপ থাকা যায় না। তাই হয়তো ছেলেটা জিজ্ঞেস করলো, এই ভর দুপুরে কোথায় গিয়েছিলে তুমি? স্কুলে গিয়েছিলাম, পরীক্ষা ছিল। ও, হুম। একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি কে? এই গ্রামে তো আগে কখনো দেখিনি আপনাকে। শহর থেকে এসেছেন? না, শহর থেকে আসিনি, আমি গ্রামেরই বাসিন্দা, তবে ঢাকা থাকি। এই গ্রামের কোথায় থাকেন? জমিদার বাড়িতে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি শিহাব। তুমি? আমি চারুলতা। শিহাব আঁকা বাঁকা সেই মাটির পথটিতে দাঁড়িয়ে পড়ল। মজিদ এতক্ষণ চারু চারু করছিল, কিন্তু সে খুনাক্ষরও ভাবেনি চারুর সম্পূর্ণ নাম চারুলতা। এই চারু যে চারুলতা হতে পারে সে এটা ভাবেনি। শিহাব একবার চারুলতার দিকে তাকালো। পরনে সালোয়ার কামিজ, কোমর ছাড়ানো চুলে দুই বেনি করা, যা লাল ফিতা দিয়ে বেঁধে রাখা। বেনি থেকে বেশ কিছু চুলের মধ্যেই ছুটে এসেছে। মুখমণ্ডল ফর্সা, তবে কপালে ও নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এক কথায় বেশ সুন্দরী বলা চলে মেয়েটিকে, কিন্তু বয়স খুবই কম। তুমি সেই চারুলতা যার পেছনে শাওন ঘুরে বেড়ায়? এবার চারুও থমকে গেল। সে শিহাবকে চেনার চেষ্টা করছে। চারুর হঠাৎই মনে পড়ে গেল শাওন বলেছিল তার বড় ভাইয়ের নাম শিহাব, আর সে প্রচন্ড রাগী। চারু একটা শুকনো ঢোক গিলে ভালো করে শিহাবের দিকে তাকালো। শিহাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চারুর দিকে। তার পরনে বেশ ভালো দেখতেই শার্ট প্যান্ট রয়েছে। এই গ্রামে শার্ট প্যান্ট পরিহিত অনেককেই দেখেছে চারু, কিন্তু এত আভিজাত্য কারোর মধ্যেই ছিল না। শ্যামলা রং ও মুখে চাপদাড়ি। নিঃসন্দেহে শিহাবকে সুদর্শন বলা চলে, কিন্তু এখন শিহাবকে চারুর বেশ ভয় লাগছে। কথা বলো না কেন? শিহাবের উঁচু গলায় বলা কথায় চমকে গেল চারু। কি বলবো? শিহাব নিজের সজ্ঞানে ফিরে এলো। আসলেই তো, চারু কি বলবে? একটা ছেলে ওর পেছনে ঘোরে, তাতে ওর কি দোষ? চারু মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী, শাওনের সাথে মানাবেও ভালোই। তোমার বাবা কি করে? কৃষিকাজ করে। বাড়ির পাশে আমাদের 1 বিঘা ধানি জমি আছে। শিহাব এতক্ষণে খেয়াল করলো মেয়েটা সম্পূর্ণ শুদ্ধ বাংলায় কথা বলে, যা এই গ্রামে বিরল। এমনকি শাওনও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। না, মেয়ে খারাপ না। শিহাবের মনের ভাব হয়তো চারুও বুঝতে পারল। অজান্তেই তার বেশ খুশি লাগছে। শিহাব যদি শাওনের জন্য চারুকে পছন্দ করে, তাহলে মন্দ হয় না। চারু যতই শাওনকে এড়িয়ে চলুক না কেন, মনে মনে সেও যে শাওনকে চায়, সেটা তো আর অস্বীকার করা যায় না। যদি শাওনের সাথে সত্যিই ওর বিয়ে হয়, তাহলে শিহাব হবে ওর ভাসুর। কথাটা ভাবতেই চারুর চোখ মুখ লজ্জায় রক্তিম হয়ে উঠল। ধুর, কিসের মধ্যে কি ভাবছো? এসব নেহাতি বাচ্চামি। তোমার বয়স কত? 14। শিহাবের মুখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। চারু বুঝল না এর কারণ।
শিহাব কি ওকে বেশি বড় মনে করছে? ভাইয়ের জন্য আরো কম বয়সী মেয়ে সে চায়, কিন্তু শাওনের বয়স তো 21। সে হিসাব করলে তো ঠিকই আছে। চারুর ভুল ভাঙলো নিমিষেই। তোমার বয়স তো খুবই কম। এটা তোমার পড়াশোনা করার বয়স। কোন ক্লাসে পড়ো তুমি? নবম শ্রেণীতে পরীক্ষা দিলাম, সামনের বছর দশম শ্রেণীতে উঠবো। সারা রাস্তা শিহাব আর কোনো কথা বলল না। ওকে পৌঁছে দিয়ে শিহাব চলে গেল। চারু বারবার ঘরে আসার অনুরোধ করলেও শিহাব জানালো তার কাজ আছে, সে আসতে পারবে না। উঠোনে আসতে আবার মায়ের কান্নার আওয়াজ পাওয়া গেল। ওই অমানুষটা আবারও ওর মাকে মারছে। চারুর মন ঘৃণায় ভরে উঠল। চুপচাপ এগিয়ে গেল ঘরের দিকে। চারুকে দেখে নিজামুদ্দিন তাকে অপয়া, অলক্ষী, মেয়ে ছেলে ইত্যাদি নানা রকম গালিগালাজ করতে লাগলো। ব্যাপারটা চারুর গায়ে লাগলো না। এত বছরে সয়ে গেছে এই ব্যাপারটা তার কাছে। চারুকে গালাগাল করতে করতে বেরিয়ে গেল নিজামুদ্দিন। চারু মনোরমাকে উঠালো। মনোরমা আবারও স্বাভাবিক আচরণ করছে। এমন একটা ব্যাপার যেন কিছুই ঘটেনি। নিজের মায়ের এত ধৈর্য দেখে নিজে অবাক হয় চারু। কোনো কিছুতেই যেন তার কিছু হয় না। এমন না যে মনোরমার কেউ নেই। গরিব পরিবারের মেয়ে। মনোরমার বাবা ছিলেন খুব ধনী। মনোরমা শ্যামলা হয় তার বাবা চাইতেন যেন তার ফর্সা ছেলের সাথে বিয়ে হয়, তাতে ছেলে মেয়েগুলো সুন্দর হবে। বিপুল পরিমাণ যৌতুক দিয়ে নিজামুদ্দিনের সাথে মেয়ে বিয়ে দেন মনোরমার বাবা। তার উদ্দেশ্য অবশ্য সফল হয়েছে। চারু আর হামিদ দুজনেই বাবার রং পেয়েছে। মনোরমার বাবা এখনো বেঁচে আছে। ভাইয়েরাও স্বাবলম্বী, কিন্তু এসব কিছুর পরও মনোরমা কেন এখানে পড়ে রয়েছে তা বোঝে না চারু। মা বলে এটা নাকি সংসারের মায়া। ওর যখন সংসার হবে তখন ও নাকি সংসারের মায়া শিখবে। আসলেই সংসারের মায়া কি এতটাই তীব্র? বাবা, আজ তোমাকে কেন মারলো মা? তোর বিয়ার জন্য পোলা খুঁজতে চাইছে, আমি মানা করছি তাই। তোরে অনেক পড়তে হইব চারু, অনেক বড় হইতে হইব তোরে। আমি অনেক বড় হব মা, নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি আর কই যামু? কয়দিন আছি আর? তুই বড় হবি, বড় হইয়া নিজের জীবন সুন্দর কইরা সাজাইবি, তারপর এখান থেকে চইলা যাবি। কেন? তুমি কোথায় যাবে? মানুষের হায়াত আর কয়দিন থাকে? চারু জড়িয়ে ধরল মনোরমাকে। এগুলা কি বলো মা? আর বলবে না, তুমি অনেক দিন বাঁচবা, অনেক দিন। ধুর পাগলি, মানুষ কি সবসময় বাঁচে? তুমি বাঁচবা, জীবনে অনেক কষ্ট সহ্য করেছো তুমি। তোমার সুখ পাওয়া এখনো বাকি আছে। হায়াত মত আল্লাহর হাতে। আল্লাহ বাঁচিয়ে রাখলে থাকবো। যা, হাত মুখ ধুই আয়। এ অবস্থায় আর কতক্ষণ থাকবি? আজকের ঘটে যাওয়া ঘটনা মনোরমাকে জানালো না চারু। জানালে আবার বলবে তার ভোরের দুঃস্বপ্নের জন্য এটা হয়েছে। আর বাবার কানে গেলে সরাসরি বিয়ে দিয়ে দেবে। তখন মাও আটকাতে পারবে না। এখন থেকে সাথে করে শুজ নিয়ে স্কুলে যাবে চারু। ওই মজিদ আরেকবার ওর সামনে এলে একেবারে চোখ গেলে দেবে। চারুরে সুন্দর করে তৈরি করো, বিকেলে পাত্রপক্ষ দেখতে আইব। নাজিমউদ্দিন চৌকির উপর বসে শান্ত ভঙ্গিতে কথাটা বলল, কিন্তু এই কথাটাই কাঁপিয়ে তুলল মনোরমাকে। কি বলেন এসব? আমার মাইয়াটা ছোট। কিসের ছোট মাইয়া? ওর বয়সী মাইয়া বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে। আর কয়েকটা দিন যাইতে দেন, মেট্রিকটা পাশ করুক। ওরে লেখাপড়া করায়া আমি আর আমার টাকা পয়সা ধ্বংস করতে পারবো না। কিন্তু আর একটা কথাও বলবা না হামিদের মা। পাত্রপক্ষ আইব, এখন মায়ের দিতে চাইতাছি না। চুপচাপ তৈরি করো। মনোরমা চুপ করে গেল। আর বোধহয় চারুকে আগলে রাখা গেল না। মনে মনে চারুকে বলল, মারে, মাফ করে দিস, তোরে আর আগলে রাখতে পারলাম না। পাত্র কে জানো? কে? আমাগো জমিদারের পোলা। ভাবতে পারো জমিদার বাড়ির সাথে আমাগো সম্পর্ক হইব? গ্রামে মান সম্মান কত উঁচু হইব আমাগো। তুমি চিন্তা করো না, ওরা বলছে তোমার মাইয়ারে পড়াইব। মনোরমা কিছু বললেন না। ঘরের ভিতরে গিয়ে নীরব অশ্রু ফেলতে লাগলেন। নিজামুদ্দিনের সমস্ত কথাই শুনেছে চারু। জমিদারের ছেলে, তার মানে শাওন। শিহাব নিশ্চয়ই বাসায় সবাইকে জানিয়েছে। আজ প্রথমবারের মতো নিজের বিয়ের কথা শুনে রাগ হলো না চারুর। মনে মনে শিহাবকে অনেক ধন্যবাদ জানালো। ওর জন্যই এটা হয়েছে। তাছাড়া একবার শাওনের সাথে বিয়ে হয়ে গেলে লেখাপড়ারও আর কোনো চিন্তা নেই। শাওন বলেছে ওকে লেখাপড়া করাবে। চারু চাইলে মনোরমার মন ভালো করে দিতে। মা, আমি পারলাম না রে চারু, তোর বাপ জানরে আটকাইতে পারলাম না। কান্না করো না মা,
আমার ভাগ্যে যা আছে তাই হবে। তাছাড়া তুমি তো শুনলে ওনারা বলছে আমারে লেখাপড়া করাবে। চারুর কথা শুনে চুপ করে গেলেন মনোরমা। এই প্রথম বিনা শর্তে চারু বিয়েতে রাজি হয়ে গেল। এটা কি শুধুই পড়াবে বলে? বেশ সুন্দর গোলাপি রঙের একটি শাড়ি পরেছে চারু। শাড়িটি ওর মায়ের। তাছাড়া গোলাপি নাকি শাওনের পছন্দের রং। শাড়ির সাথে মিলিয়ে কিছুটা গহনাও চারুকে পরিয়ে দিলেন মনোরমা। সাথে হালকা একটু সাজগোজ। কিছুক্ষণের মাঝেই নাকি দেখতে আসবে চারুকে। ওই তো বাইরে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে চারুকে নিয়ে যাওয়ার জন্য মনোরমা হাজির হলেন। তার চোখ মুখ মলিন। মেয়েকে বিয়ে দিতে চায় না সে। হামিদও মোটামুটি চায় না এখনই চারুর বিয়ে হয়ে যাক, তাই তাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। চারু একবার ভাবলো বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চারুকে ওদের সামনে নিয়ে গিয়ে বসানো হলো। চারুর সামনেই রয়েছে জমিদার বাবু আর জমিদার গিন্নি। তাদের এক পাশে শাওন, অন্য পাশে শিহাব। ওদের দুজনের মুখে কিসের জন্য একটা ছাপ পড়েছে। চারু সেটা অনুমান করতে পারল না। চারুকে দেখে আহ্লাদে গলে গেলেন জমিদার গিন্নি। কি গো মাইয়া, নাম কি তোমার? চারুলতা। চারুলতা একবার শাওনের দিকে তাকালো। ও ভেবেছিল শাওন খুবই খুশি হবে, কিন্তু শাওনকে মোটেও খুশি হতে দেখা গেল না। চারুর খুব অভিমান হলো, আর কখনো কথা বলবে না ও শাওনের সাথে। তাছাড়া সারা জীবন লুঙ্গি পরা শাওনকে আজ শার্ট প্যান্ট পরায় বেশ চোখে ঠেকছে চারুর। জমিদার গিন্নি ওর মায়ের সাথে কথা বলা শুরু করেছেন। মনে করেন, আমার পোলারা ব্যবসার কাজে প্রায় সময় বাইরে থাকে। ওইখানে মানুষ কত সুন্দর করে কথা কয়। এখন আমার পোলার জন্যও তো এমন সুন্দর কথা কইতে পারা মাইয়েই লাগবো। চারুর হাসি পেয়ে গেল। শাওনকে কখনো শুদ্ধ বাংলায় কথা বলতে দেখেনি চারু। আর তার জন্য কিনা এমন মেয়ে খোঁজা হচ্ছে। কি অদ্ভুত পরিবার। আমি মনে করেন আমার বাইরের মাইয়া নিতে চাই না। যখন শুনলাম এই গ্রামেরই একটা মাইয়া শুদ্ধ বাংলায় কথা কয়, তখনই ঠিক করলাম মাইয়া রে আমার পোলার জন্য নিব। এই গ্রামে তো আর কেউ সুন্দর করে কথা কয় না। তার উপর আবার মাইয়া নাকি সুন্দর, তাই আর ছাড়াছাড়ি নাই। মাইয়া তো মাশাল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার। চারুলতা, বয়স কত গো তোমার মা? 14। বাহ, একেবারে সব গুণ আছে মাইয়ার মধ্যে। এমন মাইয়াই তো চাই। আহো মা, তুমি আমার পোলার পাশে আইসা বহ। তোমাদের একসাথ দেখে আমি আমার চোখ জুড়াই। চারু ধীর পায়ে এগিয়ে গেল শাওনের দিকে। শাওন এখনো নির্বাক। চারুর রাগটা এবার আরো বেড়ে গেল। এর মাঝে জমিদার গিন্নি বলে উঠল, আরে তুমি কই যাও? আপনি তো বললেন আপনার ছেলের পাশে গিয়ে বসতে। তো ওদিকে যাও কেন? শিহাব তো এইখানে। এইখানে ওর পাশে আইসা বসো। চারু খুব বড় একটা ধাক্কা খেলো। এরা চারুর বিয়ে শাওনের সাথে না, বরং শিহাবের সাথে দেওয়ার জন্য এসেছে। এতক্ষণে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেছে চারুর কাছে। নিজের ভালোবাসার মানুষটিকে নিজের বড় ভাইয়ের জন্য দেখতে আসা পাত্রীর জায়গায় দেখে শাওন হতবাক হয়ে গেছে। আর শিহাবের চোখে মুখে রয়েছে সংশয়। নিজের ছোট ভাই যাকে ভালোবাসে তাকে ওর নিজের বিয়ের জন্য ঠিক করা হয়েছে, এটা ভাবতে ভাবতেই হয়তো ওর মনে একরাশ সংশয় ডানা বেঁধেছে। কি হইল? যাও, শিহাবের পাশে গিয়া বসো। চারু যেন নিজের বোধ শক্তি হারিয়ে ফেলল। চুপচাপ গিয়ে শিহাবের পাশে বসে পড়ল। কি অদ্ভুত, এটা কি আসলে হওয়ার ছিল? শাওন তাকিয়ে দেখছে নিজের ভাইয়ের পাশে তার এত বছরের ভালোবাসার মানুষটিকে। চোখ ফেটে যেন জল আসতে চাইছে তার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। ছেলেদের যে কাঁদতে নেই। আচ্ছা, ছেলেরা কি মানুষ না? ওদের কষ্ট হয় না? তাহলে এই নিষ্ঠুর পৃথিবী কেন কোনো ছেলেকে কান্নারত অবস্থায় মেনে নিতে পারে না? শাওন চারুর দিকে তাকালো। করুণ দৃষ্টিতে এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল, কিন্তু শাওন তাকাতেই সে মেঝের দিকে চাইল। শিহাব খুবই সুদর্শন। চারুলতাও বেশ সুন্দরী। দুজনকে বেশ ভালোই মানাচ্ছে। ও নিজেই তো দুজনের ভিতরে ঢোকার চেষ্টা করছে। না, ও কেন ওদের ভিতরে ঢুকবে? ঢুকেছে তো শিহাব। কিন্তু শাওন এইটাও স্বীকার করতে বাধ্য, চারুর সাথে কখনোই ওর প্রণয় সম্পর্ক ছিল না। তাতে কি? চারুকে তো ও ভালোবাসতো। চারুও সেটা জানতো। শিহাবও তো সব জানতো। তাহলে এভাবে চোখের পলকে সব পাল্টে গেল কেন? দুজনকে একত্রে দেখে খুশিতে বিগলিত হয়ে উঠলেন জমিদার গিন্নি। দেখ শাওন, তোর ভাই ভাবিরে কি সুন্দর মানাইছে। শাওন একটা ধাক্কা খেলো মায়ের কথায়। তার এতদিনের ভালোবাসার মানুষটিকে এখন কিনা তার ভাবি ডাকতে হবে? শাওন কোনো রকমে মাথা নাড়িয়ে মায়ের কথার সম্মতি জানালো। চারু একবার নিঃশব্দে তাকালো শাওনের দিকে।
তাকে শান্ত দেখালেও তার ভিতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে, যা খুব ভালোই অনুমান করতে পারছে চারু। আমি তো চারু মারে আইজে আংটি পরাইয়া দিয়া যামু। শাওন নিজের চোখ বন্ধ করে নিল। যতটা সম্ভব নিজেকে সামনে রাখার চেষ্টা করছে। বাবা মায়ের সামনে কোনো রকম বাজে দৃশ্যপট সৃষ্টি করতে চাইছে না সে। বাবা মায়ের আদরের সন্তান সে সবসময়। ভাইয়ের ভালোবাসাও কম পায়নি। জমিদারের ছেলে সে, কোনো কিছুরই কমতি নেই তার। ছোট থেকে বিলাসী জীবনে অভ্যস্ত শাওন। তার এই বিলাসিতাকে শতগুণে বাড়িয়ে দিয়েছে তার দাদি। শাওনকে কখনো শাসন করতে দেয়নি সে। দাদির জন্য লেখাপড়া হয়ে ওঠেনি তার। ছোট থেকে পড়াশোনার প্রতি অমনোযোগী সে। মা শাসন করতে গেলে বলতো, আমার নাতির লেখাপড়া করার দরকার নেই। ওর বাপ দাদা যে সম্পত্তি আছে তা দিয়ে 100 বছর ও আর ওর পরিবার সবাই বসে বসে খাইতে পারবে। দাদির আশকারা পেয়ে শাওনও লেখাপড়া করেনি। নিজের মতো চলে এসেছে সারা জীবন। অন্যদিকে শিহাব প্রচন্ড পরিশ্রমী। লেখাপড়ার প্রতি ছিল মনোযোগী সে। পরিবারের প্রতি সে দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ। বাবা মায়ের সকল কথা শোনে। শাওনকেও কম ভালোবাসে না শিহাব। শিহাবের একটাই সমস্যা, সেটা হলো অতিরিক্ত রেগে যাওয়া। এই একটা সমস্যা ছাড়া তো তার মাঝে আর কোনো সমস্যা নেই। শিহাব শহরে থাকে, দেখতে সুন্দর। শাওন তো শিহাবের ধারে কাছেও যায় না। আসলে চারুর সাথে শিহাব কি মানায়? ও নিতান্তই বেমানান চারুর সাথে। শাওন বাপ, আমার ওই থলেতে আমি আংটিটা রাখছি, তোর ভাইয়ের কাছে দে, ও তোর ভাবিরে পরায় দেখ। শাওন কাঁপা কাঁপা হাতে আংটিটা বের করলো। আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আজ হয়তো এই আংটিটা সে পরাতো চারুকে। আচ্ছা, শিহাব কি জানতো ওর বিয়ে চারুর সাথে ঠিক হয়েছে? জানলে কেউ আসতো নিজের ভাইয়ের ভালোবাসার মানুষটির কাছে? কি রে, কি হইলো? এমনে তাকায় আসস কেন? আংটির দিকে পছন্দ হয়েছে? দেখ তো তোর ভাবির হাতে মানাইব কিনা। হ মা, ভাবিরে খুব মানাইব আংটিটা। তুমি ভাইয়েরে এটা পরায় দিতে কও। চারু প্রচন্ড রকম অবাক হলো, একই সাথে শিহাবও। সে এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। নিজের মধ্যে এতটা হীনমন্যতা আগে কখনো কাজ করেনি তার। ওর জন্য কিনা ওর মা চারুকে পছন্দ করেছে। চারুকে পছন্দ করলেও হয়তো শিহাব বিনা শর্তে মেনে নিত। কিন্তু শিহাব যেখানে জানে চারুকে তার ছোট ভাই ভালোবাসে, সেখানে সে কিভাবে চারুকে বিয়ে করে? আর এখন কিনা শাওন চারুকে ভাবি সম্বোধন করছে। কি অদ্ভুত। মা, আমার একটা কাজ মনে পড়ে গেল। আমি যাই, তোমরা ভাবিরা আংটি পরানো শেষ করে আইসো। তোর আবার কিসের কাজ? আছে, তুমি বুঝবে না। চুপচাপ বস, তোর ভাইয়ে ভাবিরা আংটি পরাইব, আর তুই থাকবি না? কইলাম তো মা, কাজ আছে। তাছাড়া এখনই তো বিয়া হইতাছে না। বিয়ার সময় থাকলেই হয়। আমি যাই, তুমি আমারে আটকায়ও না। শাওন আর কিছু বলার সুযোগ দিল না জমিদার গিন্নিকে। চুপচাপ উঠে চলে গেল সে। চারু আর শিহাবের যেন তাকিয়ে তাকিয়ে এসব দেখা ছাড়া কিছুই করার ছিল না। দুজনেই বুঝতে পারছে শাওনের এভাবে উঠে যাওয়ার কারণ। শিহাব, চারু মারা আংটিটা পরায় দে বাপ। শিহাব একবার তাকালো নিজের মায়ের দিকে। তার চোখে মুখে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এতদিন পরে নিজের পছন্দের ছেলের বউ বাছাই করেছেন তিনি। উচ্ছ্বাস তো থাকবেই। তার মতে সব দিক থেকে পারফেক্ট মেয়ে চারুলতা। আর সেই চারুলতাকে নিজের বাড়ির বউ করতে চান তিনি। শিহাব সাথে সাথে উঠে দাঁড়ালো। তাকে এভাবে দাঁড়াতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মা, তোমাকে বলা হয়নি আজ আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আমাকে এখনই যেতে হবে। যাইতে হইব মানে? কই যাবি? কাজ আছে, খুব জরুরি, আমি যাচ্ছি। আংটিটা পরায় দিয়া যা। সেসব পরে করা যাবে মা, আমার কাজ খুবই জরুরি। একটা আংটি পরাইতে কতক্ষণ লাগে? এই বিষয়ে আমরা পরে কথা বলি। শিহাব কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরপর দুই ছেলের এভাবে বেরিয়ে যাওয়া মনোরমা স্বাভাবিকভাবে নিতে পারল না। তার মনের ভাব হয়তো বুঝতে পারলেন জমিদার গিন্নি। তাই সাফাই গাওয়ার জন্য বলল, আসলে আমার পোলারা ব্যস্ত মানুষ তো, তাই তাড়াহুড়া করে যাইতে হইল। আপনারা চিন্তা করেন না, চারু মারেই আমি আমার বাড়ির বউ কইরা নিয়ে যাবো। আমার পছন্দই আমার পোলার পছন্দ। নিজের পোলা বইলাও কইতাছি না। ওর মতো পোলা 10 গ্রামে খুঁজাও একটা পাইবেন না পা। জমিদার বাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ। হামিদ বেশ কিছুক্ষণ ধরে নাজিমউদ্দিনের আশেপাশে ঘুরঘুর করছে, কিছু বলার জন্য, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না। সে চারুর বড় ভাই হলেও বয়সে খুব একটা পার্থক্য নেই। হামিদ চারুর চেয়ে মাত্র 4 বছরের বড়।
অনেকক্ষণ ঘোরাঘুরি করে কথা বলার সুযোগ পেল খাওয়ার সময়। নাজিমউদ্দিনই ডেকেছে তাকে, আয় বাপ, আমার লগে বইয়া খাইয়া নে। হামিদ এই সুযোগ হাতছাড়া করলো না। বাপজানের মন মেজাজ এখন ভালো আছে। খেতে খেতে হামিদ বলল, বাপজান, আজ নাকি চারুরে দেখতেইছিল? হ, তুই কইছিলি। এই তো এহানি। পোলা কেমন? পোলা তো মাশাল্লাহ, লাখে একটা। তোর বইনের ভাগ্য খুইলা যাইব বিয়াটা হইলে। জমিদারের পোলা, নামটাও কি সুন্দর। পোলার বয়স কত? এইবার 30-এ পড়ল। পোলা মানুষের বয়স কোনো ব্যাপারই না। এইডা লইয়া তুই চিন্তা করিস না, বিয়া হইলে সব ঠিক হয়ে যাইব। বাপজান, আমি তো চারুর বড় ভাই, আমি কি ওর ব্যাপারে কথা কইতে পারি? পারবি না কেন? তুই না কইলে কে কইব? বাপজান, মাস্টার মশাই কয় চারুর মাথার ব্রেন ভালা, ওরা এখন বিয়া না দেওয়াই ভালো। অন্তত মেট্রিকটা পাশ করুক। লেখাপড়া করাইলে মাস্টাররা টাকা পায়, এইটার জন্য কইছে লেখাপড়া করাইতে। ওইসব ব্রেন ফ্রেন কিছু না। মাত্র তো একটা বছর, তাছাড়া ছেলের বয়স অনেক বেশি। দেহ বাপ, তোমার আমি অনেক আদর করি। তুমি হইলা গিয়ে আমার বংশের প্রদীপ। তুমি আমার কথা, আমার অনুসরণ কইরা চলো, জীবনে সফল হইবা। মাইয়া মানুষের তো লেখাপড়া করাইয়া লাভ নাই। মাথা থেকে এইসব শয়তানি ঝাইরা ফেলো। খাওয়া শেষ করে উঠে গেলেন নাজিমউদ্দিন। হামিদ আর কিছু বলার সুযোগ পেল না। মলিন মুখে গায়ে থাকা গয়না খুলছে চারু। কি হওয়ার ছিল, আর কি হয়ে গেল? চারুর এই মলিন মুখ চোখ এড়ালো না মনোরমার। কি হয়েছে চারু? পেঁচার মতো মুখ করে বসে আছোস কেন? আমি এখন বিয়ে করতে চাই না মা। তুই না কইলি ভাগ্যে যা আছে হইব, হঠাৎ মত বদলাইলি? তোমরা যেই ছেলেকে আমার জন্য ঠিক করেছ, তাকে আমার পছন্দ হয়নি। মনোরমা ভ্রু কুঁচকে চারুর দিকে তাকালো। এটা সত্য, শিহাবের বয়স বেশি, কিন্তু সে মোটেও পছন্দ না হওয়ার মতো ছেলে না। এক দেখায় যে কেউ পছন্দ করতে বাধ্য শিহাবকে। তোর মতে গতি কিছুই বুঝি না আমি। এক মুখে যে কত কথা বলস। পোলা তো ভালোই। চারু একবার মায়ের দিকে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগেও মনোরমা চারুর বিয়ের বিষয়ে বিন্দুমাত্র রাজি ছিলেন না। হঠাৎই তার শিহাবকে পছন্দ হয়ে গেল। এর কারণ কি শিহাব সুন্দর বলে? এখন কি সৌন্দর্য দিয়ে পৃথিবীতে সবাই সবাইকে বিচার করে? চারুলতা মনোরমাকে একটা দীর্ঘশ্বাস ফেলতে দেখল। সে নিজেই বলল, তুই তো জানিসই চারু, আমার হাতে আর এখন কিছুই নাই। এতদিন তো কম কষ্ট কইরা তোর বিয়ে আটকেই নাই। তোর বাপজান এখন তোরে বিয়া দিয়েই ছাড়বো বইলা মনে হয়। মনোরমা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। কি বা বলার আছে তার? চারু তো জানে সে কতটা অসহায়। চারুর জীবনে একমাত্র আপনজন তার মা। মা ছাড়া কেউ ওর ভালো চাইব না। আচ্ছা, মায়েরা এত ভালো হয় কেন? কেন সন্তানকে এভাবে নিজের জীবন দিয়ে আগলে রাখে? বাচ্চা জন্ম দেওয়ার সময় কত কষ্ট হয় মায়েদের। এত কষ্ট সহ্য করেও নাকি সন্তানের মুখ দেখে সেসব যন্ত্রণা ভুলে যায়। এটা কেন হয়? কেন তারা জন্মের পরেই বাচ্চাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে না, 9 মাস পেটে অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, আবার জন্মের সময় কম কষ্ট দেসনি, তোকে আমার চাই না। এই কথাটা কেন বলে না? তাছাড়া জন্মের পরেও বা কেন এত আদর যত্ন করে? বাচ্চাটা যখন বিছানা নষ্ট করে ফেলে, তখন কেন সে পরম যত্নে সেটা পরিষ্কার করে দেয়? কেন একবারও বলে না, বিছানা নষ্ট করেছিস তোরা, সেই নষ্ট বিছানাতেই থাক? মায়েরা কেন এত ভালোবাসায় পূর্ণ হয়? নিজের সবকিছু দিয়ে সন্তানকে ভালোবাসে। মনের মাঝে মা সম্পর্কিত হাজারো প্রশ্ন থাকলেও উত্তর পায় না চারু। সে একবার ভাবলো মাকে জিজ্ঞেস করা যায়। পরক্ষণেই চিন্তা করলো, মাকে জিজ্ঞেস করলে মা উত্তর দিবে, যখন মা হবি তখন বুঝবি। তাই আর জিজ্ঞেস করা হলো না। চুপচাপ নিজের শাড়িটা পাল্টে নিল। বইটা নিয়ে কিছুক্ষণের জন্য বসলো চারু। ও জানে ওর হয়তো পরের বছর পরীক্ষা দেওয়া হবে না, কিন্তু এই বইগুলো দেখলে ওর ভীষণ রকমের মায়া লাগে। লেখাপড়া যে খুবই ভালোবাসে সে। লেখাপড়া ছাড়া কিভাবে থাকবে সে? আচ্ছা, শিহাব কি সত্যিই চারুকে বিয়ে করবে? ও তো জানে শাওন ভালোবাসে চারুকে। শিহাব কি বাসায় মানা করবে না? চারুর মনে আবারও প্রশ্ন জাগে। শিহাব তো মায়ের কথা খুব মানে। আচ্ছা, ওকে মায়ের কথায় বিয়েতে রাজি হয়ে যেতে পারে? সে কি একবারও নিজের ভাইয়ের কথাটা ভাববে না? তাছাড়া এই বিয়ে ভেঙে গেলেই যে চারু চিন্তামুক্ত এমনও তো না। ওর বাবা যে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই চারুর। আচ্ছা, অন্য কোথাও বিয়ে হয়ে গেলে কি তারা চারুকে পড়াবে? আচ্ছা, চারুর বিয়ে হয়ে গেলে শাওন কি করবে?
চারু বুঝতে পারলো, যাই হয়ে যাক না কেন, শাওনের সাথে ওর আর বিয়ে হবে না। হবেই বা কিভাবে? জমিদার গিন্নি যেখানে বড় ছেলের জন্য চারুলতাকে পছন্দ করেছে, সেখানে নিশ্চয়ই তিনি ছোট ছেলের জন্য চারুলতাকে নেবেন না। আচ্ছা, শাওন কি মেনে নেবে সেটা? না, আর ভাবতে পারছে না, পড়াও কিচ্ছু হচ্ছে না। এইসব ভাবনা যেন চারুর পিছু ছাড়তেই চাইছে না। এর মাঝে ঘরে প্রবেশ করলো হামিদ। চারু আর হামিদের ঘর একটাই। অবশ্য একটা ঘর বললে ভুল হবে। চারুর ঘরের শেষে একটা বারান্দার মতো ছোট ঘর রয়েছে। সেখানে শুধু একটা ছোট জানালা। ঘরে ঢুকতে হলে চারুর ঘর দিয়ে সেই ঘরে ঢুকতে হবে। সেখানে ঢোকা এবং বের হওয়ার এই একটাই রাস্তা। এমনকি সেখানে কোনো দরজাও নেই। তাই দুজনের ঘরকে আলাদা বলা যায় না। শুধু মাঝখানে একটা দেওয়াল দেওয়া, এবং সেখানেও দরজা পরিমাণ কাটা। বলা বাহুল্য, সেখানে কোনো দরজাও নেই। সেই বারান্দার মতো ছোট ঘরটায় ঘুমায় হামিদ, আর ঘরে ঘুমায় চারু। আর বাবা মায়ের আলাদা ঘর। যেদিন নাজিমুদ্দিন মারধর করে মনোরমাকে ঘর থেকে বের করে দেয়, সেদিন মনোরমা এসে চারুর সাথে ঘুমায়। হামিদ এসে ভালো মন্দ কিছুই বলল না। মনে মনে বেশ অপরাধ বোধ জাগ্রত হচ্ছে তার। সে বড় হয়ে চারুর জন্য আজ কিছুই করতে পারছে না। যতই সে চারুর লেখাপড়া মুখের ভাষা নিয়ে কটাক্ষ করুক না কেন, সে মনে প্রাণে চায় চারু জীবনে অনেক দূর এগিয়ে যাক। কিন্তু তা বোধহয় আর হবার নয়। চুপচাপ নিজের ছোট ঘরটিতে গিয়ে শুয়ে পড়ল সে, যেখানে আসবাব বলতে গেলে শুধু একটি ছোট চৌকি, যাতে শুধুমাত্র একজন মানুষই ঘুমাতে পারে। রাতে ঘুম হচ্ছিল না চারুর। হামিদের একটা বাজে স্বভাব, যতক্ষণ ও জেগে থাকবে ঘরের কুপি জ্বালিয়ে রাখবে। কুপি জ্বালানোর কারণে সে আলো দরজার খোলা জায়গাটুকু দিয়ে চারুর ঘরেও আসছিল। কুপির আলোয় ঘরে সোনালি আভা দেখা যাচ্ছে। পরিবেশটা কেমন ভুতুড়ে লাগছে চারুর কাছে, কিছুটা ভয়ও লাগছে। বেশ অনেকক্ষণ পরেই কুপি বন্ধ করলো হামিদ, কিন্তু তাও ঘুম হচ্ছে না চারুর। কেন যেন বারবার শাওনের কথা মনে পড়ছে। আচ্ছা, বিয়ের জন্য কি শিহাবের আশাটা খুব গুরুত্বপূর্ণ ছিল? শাওনের জন্য বললে কি এমন ক্ষতি হতো? অবশ্য শিহাবেরও তো এখনো বিয়ে হয়নি। শিহাবকে বিয়ে না দিয়ে নিশ্চয়ই শাওনকে দিবে না। চৌকির উপর উঠে বসলো চারু। শৌচাগারে যাওয়া প্রয়োজন। গ্রামের শৌচাগারগুলো বাড়ি থেকে কিছুটা দূরে হয়। চারু উঠে গেল সেখানে। পা ফেলতেই শুকনো পাতার মর্মর শব্দগুলো নিস্তব্ধতা ভেদ করলো। শীতকালে পাতা সাধারণত এত মর্মর আওয়াজ করে না। কে জানে, হয়তো এটা চারুর মনের ভুল। কিছুটা সামনে এগিয়ে যেতেই কেউ তার মুখ চেপে ধরল। চারুর বুক কেঁপে উঠল। কে এটা? মজিদ? আবার এসেছো? চারু প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ থেকে উম শব্দ ব্যতীত কোনো শব্দই বের হলো না। চুপ চারু, চিৎকার করিস না, আমি শাওন। শাওন চারুকে ধাতস্থ হওয়ার সময় দিল। কয়েক মুহূর্ত লাগলো চারুর ব্যাপারটা বুঝতে। তুমি এত রাতে এখানে? কি হয়েছে? আরো আগে আসছিলাম তোর লগে দেখা করতে। কেন, কি হয়েছে? তুমি এখানে কেন এসেছো? কেউ দেখলে কি ভাববে? ভাবা ভাবি সময় নেই চারু। আজ যদি আমি তোর কাছে না আসতাম, তাইলে আমি তোরা হারায় ফেলতাম। চারু, তুই বিয়াটা করিস না চারু। আমি তোরা অনেক ভালোবাসি। তোমার বাসায় এখন কি অবস্থা? তোমার ভাই কি কিছু বলেনি? ভাইজান কইছে তোরে নাকি সে পছন্দ করে নাই, কিন্তু মায়ের তোরে খুব পছন্দ। মা জোর করতেছে ভাইজান রে। আমার মনে হয় না ভাইজান বেশিক্ষণ না করতে পারবো। সে মায়ের কথা জান দিয়া মানে, মায়েরে ভালোবাসে। এখন আমি কি করতে পারি শাওন ভাই? তুই না কইরা দে চারু। আমি মইরা যাবো তোরে ছাড়া। তোরে অন্য কারোর লগে দেখতে পারমু না আমি। আমার ওপর একটু দয়া কর চারু। আমার হাতে কিছু নাই শাওন ভাই। বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে বলে ঠিক করে নিয়েছে। আর তুই বিয়া করে নিবি? আমার দিকে তাকা চারু। আমারে ভালোবাসস না তুই? না। আমার দিকে তাকায় বল। চারু অন্যদিকে তাকিয়ে রইল। শাওনকে কি বলবে ও? কি বা বলার আছে ওর? কি হইল বল। আমার দিকে তাকা চারু। আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোর কাছে? আমি তোরে ভালোবাসি, আর কতবার কইলে তুই বুঝবি? আমার চোখের পানির অভিশাপ লাগবো না তোর? কেমনে বিয়া করে সুখী হবি তুই? তুমি আমাকে ভয় দেখাচ্ছ শাওন ভাই। ভয় দেখাইতাছি না, তোর কাছে ভিক্ষা চাইতাছি। আমার একটু দয়া কর চারু। আমি মইরা যাইতাছি। যতবার আমার দুপুরের কথা মনে পড়ছে তুই ভাইজানের পাশে বসছস, ততবার আমার দম বন্ধ হয়ে আসতেছে। সব শেষ করে দিতে ইচ্ছা করতেছে। বিশ্বাস কর, আমি সব মাইনা নিতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই।
আমার মন তোরা অন্য কারোর লগে কল্পনা করতে পারে না। আমি জানি ভাইজান সব দিক থেকে আমার চেয়ে ভালো, কিন্তু বিশ্বাস কর, সে তোরা আমার চেয়ে বেশি ভালো কখনো বাসতে পারবো না। এখানে আমার কি বলার বা করার আছে বলো? আমি তো নিরুপায়। না, নিরুপায় হবি কেন? চল, আমরা এখান থেকে পালায় যাই, কেউ পাইবো না আমাদের। বাজে কথা বলো না শাওন ভাই, আমি পালাতে পারবো না। আমি যদি পালাই তাহলে বাবা মাকে খুব মারবে, একেবারে মেরেও ফেলতে পারে। আর তাছাড়া আমাকে নিয়ে তুমি কোথায় যাবে? এত বড় পৃথিবীতে কি কোথাও আমাগো জায়গা হইব না চারু? তুমি বাসায় চলে যাও শাওন ভাই, আমার পক্ষে তোমার সাথে যাওয়া সম্ভব না। আমার ভাগ্যকে আমি মেনে নেব। তুই আমারে চাস না চারু? তাহলে কেন আমার ভাইজানরে বিয়া করতে রাজি হবি? আমি কেমনে তোরে সবসময় আমার ভাইজানের পাশে দেখবো? দুপুরের কয়েক মুহূর্ত যেখানে আমি ভুলতে পারছি না, সেখানে সারা জীবন তোরে কেমনে দেখবো? চারু চুপ করে রইল, কিছু বলার নেই তার, কিন্তু তার জবাবের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে শাওন। কি নিষ্পাপ দেখাচ্ছে তাকে। আচ্ছা, এই ছেলেটার কি দোষ? সে তো বিনা স্বার্থে এতদিন যাবৎ ভালোবেসে এসেছে চারুকে। তাহলে এত ভালোবাসার পরেও সে কেন চারুকে পাবে না? অন্যদিকে শিহাব, সে চারুকে চেনে না, তাকে ভালোবাসে না, তাও কেন সে চারুকে পাবে? এটা কেমন যুক্তি? চুপ করে আছস কেন চারু? কথা বল। আমি তোর কাছে ভিক্ষা চাইতাছি চারু, আমারে ভিক্ষা দে। আমি সত্যি থাকতে পারবো না তোরে ছাড়া। তুই কেমনে অন্য কারো হবি? তোর কি মনে হয় তুই অন্য কারো হইলে সুখে শান্তিতে থাকতে পারবি? তুই অন্য কারো যেদিন হবি ওই দিন তুই আমার লাশ দেখবি, মিলায় নিস আমার কথা। আর তারপর কি তুই সুখে সংসার করতে পারবি? সুখে সংসার করার সময় মনে পড়বো না তোর জন্য আজ একটা জীবন পৃথিবীতে নাই? শাওন আর কিছু বলল না, চুপচাপ হেঁটে চলে গেল বহু দূরে। চারু ফিরে এলো নিজের ঘরে। অদ্ভুত এক বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। ঘরে ঢুকতেই সে হামিদকে দেখতে পেল। এ সময় তার এখানে থাকা উচিত নয়। হামিদ কি কিছু টের পেয়ে গেল? এত রাইতে তুই কই গেছিলি চারু? বা বাথরুমে গেছিলাম। হামিদ আর কিছু বলল না। কলস থেকে পানি ঢেলে খেয়ে আবার নিজের সে ছোট ঘরটিতে চলে গেল। হামিদ চলে যাওয়ায় চারু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চুপচাপ বিছানায় শুয়ে পড়ল সে। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মায়ের কাজে সাহায্য করছিল চারু। ও ভেবে পায় না মা কিভাবে এত কাজ একা সামলায়। চারুকেও তো খুব বেশি কাজ করতে দেয় না, আর ভারী কাজ একদমই না। মনোরমা চারুকে সকালে নাস্তা বানাতে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মাঝেই নাজিমুদ্দিন আর হামিদ ঘুম থেকে উঠে যাবে। চারু চুপচাপ গিয়ে চুলায় ভাত বসিয়ে দিল। রান্না হওয়ার কিছুক্ষণ পরেই নাজিমুদ্দিন উঠে গেল। না খেয়ে কোথাও একটা চলে গেল সে। খুব একটা প্রয়োজন না হলে সে না খেয়ে বাড়ি থেকে বের হয় না। অবশ্য তার ফিরে আসতেও খুব বেশি সময় লাগলো না। হাতে কিছু প্যাকেট। এসে মনোরমাকে ডাকতে শুরু করলো। মুহূর্তের মাঝে মনোরমা হাজির। তার হাতে প্যাকেটগুলো দিয়ে তাকে কিছু একটা বলল। তারপর চুপচাপ খেতে বসে গেল সে। মনোরমা প্যাকেটগুলো নিয়ে ঘরের ভিতর চলে গেল। এরই মাঝে ঘুম থেকে উঠে গেছে হামিদ। চারু দুজনকে খাবার বেড়ে দিল। খাবার সময় কারো মধ্যে বিন্দুমাত্র বাক্য ব্যয় হলো না। খাওয়া শেষে দুজন চলে গেল তার নিজ নিজ গন্তব্যে। আর চারুকে ডেকে নিলেন মনোরমা। কি হয়েছে মা? নে, এটা ধর, তৈরি হয়ে নে। চারু প্যাকেটটা নিল। খুবই সুন্দর একটা নতুন শাড়ি। চারুর কোনো শাড়ি নেই, সবই তার মায়ের। তবে এই শাড়িটা কখনো দেখেছে কিনা মনে করার চেষ্টা করছে সে। এটা কার শাড়ি মা? আর তৈরি হব কেন? তোর শাড়ি। তোর বাপজান আইজ কিনে নিয়ে আসছে। আইজ নাকি জমিদার বাড়িতে আমাদের সবার দাওয়াত। কেন? কেন আবার? হয়তো আইজই বিয়া পাকা করে ফেলবো। চারুর চোখ মুখ মলিন হয়ে যায়। চুপচাপ তৈরি হতে শুরু করে সে। এভাবে হুট করে বাবা তার বিয়ে দিয়ে দেবে তা কল্পনাও করেনি চারু। সবাই নতুন কেনা পোশাকগুলো পরে তৈরি হয়ে নিল। হামিদ অবশ্য যেতে চায়নি। আজ গেলে তার বেতন থেকে 5 টাকা কেটে নেওয়া হবে। কিন্তু নাজিমুদ্দিনের জোরাজুরিতে তাকে যেতেই হলো। নাজিমুদ্দিন একটা গরুর গাড়ি ভাড়া করলো। 5 টাকা ভাড়া। চারুর অবশ্য এসবে কোনো মাথা ব্যথা নেই। তবে এটা সত্য, দূরে কোথাও যাওয়া না হলে গাড়ি ব্যবহার করে না তারা। জমিদার বাড়িতে হেঁটেই যাওয়া যায়। তাও কেন গাড়ি ভাড়া করলো সেটা বুঝলো না সে। উত্তরটা অবশ্য কিছুক্ষণের মাঝেই পেয়ে গেল। জমিদার বাড়ি যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না। নাজিমুদ্দিন হরেক রকমের জিনিস কিনছে।
এতেও কোনো মাথা ব্যথা নেই চারুর। হয়তো সে আগ্রহ নিয়ে দেখতো যদি তার বিয়েটা শাওনের সাথে ঠিক করা হতো। নাজিমুদ্দিন গাড়িতে উঠে আসতেই মনোরমা প্রশ্ন করলো, আপনি এত টাকা কই পাইলেন? সেটা যাই না, তোমার কি কাম? আর চারুরে সাজাও নাই কেন? ও বাড়ির সবাই প্রথমবারের মতো চারুরে দেখবো। হামিদের মা, তোমার যদি একটু আক্কেল হইতো। মনোরমা কিছু বললেন না। এমনকি বাকি রাস্তাও প্রত্যেকে নিরুত্তর। জমিদার বাড়িতে পৌঁছাতেই তারা দেখলো একেবারে এলাহি কাজকর্ম চলছে এখানে। সবাই এদিক সেদিক ছোটাছুটি করে কোনো না কোনো কাজ করছে। চারুকে দেখে এগিয়ে এলেন জমিদার গিন্নি, তাদের অন্দরমহলে নিয়ে গেলেন। এখানে এসে অবাক হয়ে গেল চারু। বাইরে কি মানুষ দেখেছিল, এখানে তার চেয়েও বেশি মানুষ। এই প্রথম এত বড় একান্নবর্তী পরিবার দেখছে চারু। চারু এতদিন শুধু নিজের ঘরেরই 4 জন সদস্যকে পরিবার মনে করত। অবশ্য সেটা একক পরিবার। প্রকৃতপক্ষে একান্নবর্তী পরিবার হওয়ার সুযোগ তাদের ছিল না। দাদা দাদি মারা গেছে হামিদেরও জন্মের আগে। ওর বাবারা 2 ভাই। বছর 7 আগে কাকা কাকিও ডাকাতদের হাতে নিহত হয়েছে। বেঁচে আছে শুধু তাদের এক মেয়ে শেফালি। সেও আবার থাকে তার মামার বাড়িতে। ঘরে অবশ্য আগে এত মানুষ ছিল না। চারু আসছে শুনে সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে। অনেকের মাঝে বেশ আভিজাত্য দেখা যাচ্ছে। তারা সবাই নিশ্চয়ই শহর থেকে এসেছে, এর জন্য এত মানুষজন। চারুকে দেখে প্রত্যেকেই কম বেশি প্রশংসা করলো। শাওন দূরে এক কোনায় বসে ঝাল আচার খাচ্ছে। তার চোখ মুখ লাল হয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে, তাও আচার খাওয়া থামাচ্ছে না সে। এটাই হয়তো তার রাগের বহিঃপ্রকাশ। শিহাবকে কোথাও দেখা যাচ্ছে না। ইতিমধ্যে সবাই ওকে বৌমা সম্বোধন করতে শুরু করে দিয়েছে, আর বাড়ির ছেলেমেয়েরা ভাবি ডাকছে। জমিদার গিন্নি কাকে যেন ডাকলেন মিলি নামে। বেশ সুন্দর গোলাপি রঙের শাড়ি পরা মেয়ে এগিয়ে এলো। তার শরীর থেকে আভিজাত্য যেন নূরের মতো ছড়াচ্ছে। জমিদার গিন্নি মিলিকে বললেন, মিলি, যা তো মা, বৌমারে গিয়া বাড়িটা ঘুরে দেখা। সারা জীবন তো তার এহানি থাকতে হইব। আসো ভাবি, আমার সাথে আসো। মিলি চারুকে নিয়ে সেখান থেকে উঠে চলে গেল। হামিদ, মনোরমা, নাজিমুদ্দিন সবাই ওখানে বসে গল্প করতে লাগলো। ভাবি, আমি মিলি। বয়সে তোমার চেয়ে 6 বছরের বড় হলো। শিহাব ভাইয়া 10 বছরের ছোট। ও, তোমাকে তো পরিচয় দেওয়া হয়নি। আমি শিহাব ভাইয়ার ছোট চাচার বড় মেয়ে। আমি চারুলতা। আমি তোমাকে চিনি ভাবি। আমাকে ভাবি ডাকতে হবে না। আমি তো আপনার অনেক ছোট। কি বলো, ভাবি ডাকতে হবে না? এই পরিবারের নিয়ম সম্পর্ক মেনে সবার সাথে আচরণ করতে হবে, বয়স দেখে নয়। তুমি আমার ছোট বলে কাউকে নাম ধরে ডেকে ফেলো না যেন। আগে সম্পর্ক জেনে নিবে। আর আমাকে আপনি ডাকার প্রয়োজন নেই। আমার সাথে মানিয়ে নাও, বুঝলে? আমার সাথে থাকতে হবে তোমাকে। তোমার সাথে থাকতে হবে কেন? আমার সাথে থাকবে না তো কি ভাইয়ার সাথে থাকবে? মিলি হেসে উঠল। সরি ভাবি, মজা করছিলাম। তুমি প্লিজ কিছু মনে করো না। চলো, আগে তোমাকে তোমার হবু ঘর দেখাই। হবু ঘর? হুম। যে ঘরে তুমি পরবর্তীতে থাকবে সেটা হবু ঘর, অর্থাৎ শিহাব ভাইয়ার ঘর। মিলি তাকে একটি ঘরে নিয়ে গেল। বেশ সাজানো গোছানো ঘর। ঘরে শিহাবের একটি সাদা কালো ছবিও দেখা যাচ্ছে। তুমি ঘরটা ঘুরে দেখো, আমি আসছি। কোথায় যাও? আরে এক্ষুনি চলে আসবো, তুমি থাকো। মিলি চলে যেতেই চারু ঘরটা একবার দেখলো। ঘরের সাথে বেশ সুন্দর একটা লাগোয়া বারান্দাও রয়েছে। এমনকি টেবিলেও দেখা যাচ্ছে একটা টেলিফোন। খুব বেশি প্রয়োজন না হলে গ্রামে সেখানে কেউ টেলিফোন কেনে না। আর শিহাব নিজের ঘরেই টেলিফোন রেখে দিয়েছে। বাড়িতে নিশ্চয়ই একটা টেলিফোন নেই, তাহলে সেটা শিহাবের ঘরে থাকতো না। এর মাঝে চারু দরজা বন্ধ করার শব্দ পেতেই চমকে উঠল। সেদিকে ঘুরে তাকাতেই দেখলো দরজা শিহাব বন্ধ করেছে। আপনি? কি হলো, আপনি দরজা বন্ধ করলেন কেন? শিহাব ভ্যাবাচ্যাকা খেয়ে গেল চারুর চিৎকারে। ওর চিৎকার শুনে শিহাব বেশ জোর একটা ধমক দিল চারুকে। শিহাবের ধমকেই চুপ করে গেল চারু। ও তো আগেই জানে শিহাব খুব রাগী। এই মেয়ে, সমস্যা কি তোমার? চিৎকার করছিলে কেন? আপনি দরজা বন্ধ করলেন কেন? কেউ দেখলে কি ভাববে? দরজা খুলে দিন, মিনমিন করে বলল চারু, যেন গলা থেকে স্বর বের হতে চাইছে না। খুব কষ্টে নিজের সাথে যুদ্ধ করে কথাটা বলল সে। এই দরজা খুলবে না। তোমার সাথে আমার কথা আছে। যতক্ষণ না অবধি কথা শেষ হয় ততক্ষণ দরজা বন্ধই থাকবে। কথা বলবেন মুখ দিয়ে, এখানে দরজার কি কাজ?
শিহাবের ইচ্ছে হলো এই মেয়ের কানের নিচে দুইটা থাপ্পড় দিতে, কিন্তু আফসোস শিহাব সেটা কখনো করতে পারবে না। এই মেয়ের সাহস দেখে শিহাব বিস্মিত। যেখানে শহরের নামি দামি মানুষ শিহাবের সাথে কথা বলতে ভয় পায়, সেখানে পুচকে মেয়ে কিনা শিহাবকে আদেশ করছে, তাকে প্রশ্ন করছে, তার কাছে কৈফিয়ত চাইছে। তোমার সাহস দেখে আমি অবাক। তুমি আমাকে বলবে আমার কি করা উচিত, কি করা উচিত নয়। না মানে? কোনো মানে নেই। তোমার সামনে সোফা আছে, চেয়ার আছে, যেখানে খুশি বসে যাও। মিলি আপু এখনই চলে আসবে, আমাকে যেতে হবে। আমি আপনার সাথে পরে কথা বলি। মিলি আসবে না, তাকে আমিই পাঠিয়ে দিয়েছি। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ সে এখানে আসবে না। আপনি পাঠিয়েছেন? কিন্তু কখন? আর আপনি হঠাৎ করে ঘরেই বা কিভাবে আসলেন? আমি ঘরেই ছিলাম, মানে বারান্দায় আর কি। সেখান থেকে ইশারায় মিলিকে চলে যেতে বলেছি। সে আসবে কখন? যখন আমি বলবো। কিন্তু আপনি তাকে কিভাবে বলবেন? এই মেয়ে, এক থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দেব। এত প্রশ্ন করো কেন তুমি? তোমার কাছে ইন্টারভিউ দিতে বসেছি আমি? তোমাকে আমি কথা বলার জন্য ডেকেছি। আমি যা বলবো তুমি শুধু সেটা শুনবে। একদম পাল্টা প্রশ্ন করবে না, না হলে আমার বারান্দা দেখেছ? এই বারান্দা দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেব তোমাকে। দুঃখিত, আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম। আর করবে না। আর মিলির ঘরে টেলিফোন আছে, সেখানে ফোন করলেও চলে আসবে। এখন বুঝেছ? তারও আলাদা টেলিফোন আছে? প্রশ্নটা করে ভরকে গেল চারু। শিহাব তাকে প্রশ্ন করতে নিষেধ করেছিল। শিহাবও চোখ রাঙিয়ে চারুর দিকে তাকালো। শিহাবের এভাবে তাকানো দেখে চারু নিচের দিকে তাকালো। এই শীতও ঘামছে সে। চারুকে চুপ থাকতে দেখে শিহাব এবার বলা শুরু করলো, আমি ঠিক যা যা প্রশ্ন করব তুমি সরাসরি সেসবের উত্তর দিবে। একটা উল্টাপাল্টা কথা বললে কিংবা উল্টো প্রশ্ন করলে ছুঁড়ে ওই জানালা দিয়ে নিচে ফেলে দেব তোমাকে আমি। আপনি কি শুধু থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে আর জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতেই পারেন? শিহাব এই মেয়ের সাহস দেখে অবাক। কোথায় পায় এই মেয়ে এত সাহস? শাওনও কখনো এভাবে ওর সাথে কথা বলার সাহস পায় না। তুমি শাওনকে ভালোবাসো? চারু বিব্রত হয়ে যায়। ও বুঝতে পারে না ওর কি বলা উচিত। যতই হোক, শিহাব শাওনের বড় ভাই। ওকে বলা যায় ওর ছোট ভাইকেও ভালোবাসে, এটা নিঃসন্দেহে অস্বস্তিকর। তবে শিহাবকে দেখে মনে হচ্ছে না ওর কোনো অস্বস্তি হচ্ছে। কি হলো, উত্তর দাও না কেন? আমি জানি শাওন তোমাকে ভালোবাসে, কিন্তু আমার জানা প্রয়োজন তুমি শাওনকে ভালোবাসো কিনা। আপনি জেনে কি করবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি এই বিয়েটা ভাঙার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি না হয়, তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। কারণ জীবনে অনেকেই ভালোবাসে, সবাই তার ভালোবাসার মানুষটিকে পায় না। সেই মানুষটি হয়তো তাকে ভালোবাসে না। একপাক্ষিক ভালোবাসার জন্য শুধু শুধু একটা হয়ে যাওয়া সম্পর্ক ভেঙে দেওয়ার কোনো মানে হয় না। মাকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, সেটা আর সম্ভব হচ্ছে না। আপনি খুবই স্বার্থপর আর স্বার্থান্বেষী মানুষ। শুধুমাত্র নিজের আর মায়ের কথাই ভাবলেন, ভাইয়ের কথাটা একবার ভাবলেন না? না ভাবার কোনো কারণ নেই। শাওনকে আমি খুবই ভালোবাসি। অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদি ভালোই বেসে থাকেন, তাহলে কিভাবে এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন? আমি যদি ওকে ভালো নাও বাসি, আপনার কি উচিত আমাকে বিয়ে করা? ও যখন আমাদের বিয়ে দেখবে ওর কষ্ট হবে না? সারা জীবন আমাকে নিজের ভাবি হিসেবে দেখতে কষ্ট হবে না? ও তোমাকে কখনো দেখবে না। যদি তোমার সাথে আমার বিয়ে হয়, তাহলে আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব। আপনি খুবই বাজে একজন মানুষ। শাওন ভাইকে বিন্দুমাত্র ভালোবাসেন না আপনি। তুমি নিশ্চয়ই জানো আমরা দুই ভাই। আমার জন্মের 9 বছর পর শাওনের জন্ম হয়। আমার জন্মের পর মা বাবা অনেক চেয়েছেন আরেকটা বাচ্চা নিতে, কিন্তু পারেননি। আল্লাহ দেননি। কিছু কবিরাজও দেখান, কিন্তু কোনো কাজে দেয় না। তখন তেমন ভালো ডাক্তার ছিল না, বিধায় তারা এক প্রকার আশায় ছেড়ে দিয়েছিলেন। আমিও চাইতাম আমার একটা ছোট ভাই বা বোন আসুক। সেটাও হলো না। আমিও এক সময় পর আশা ছেড়ে দেই ভাই বোনের। আর আমরা সবাই যখন সে আশা ছেড়ে দিই, তখনই মায়ের প্রেগনেন্সির ব্যাপারে সবাই জানতে পারে। আমার বয়স তখন 8। বেশ খুশি ছিলাম ছোট অতিথির আগমনে। 8 মাসের মাথায় জন্ম হয় শাওনের। তখন থেকে শাওন সবার আদরের। এত চেষ্টার পর জন্ম হয়েছে শাওনের। সবাই তাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। বাচ্চা থাকার কারণে শাওনের এত ভালোবাসা আমার হিংসার কারণ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি।
কারণ আমি নিজেও শাওনকে খুব ভালোবাসতাম। আমার আর শাওনের পছন্দ ছোট থেকে একই রকম। যেটা আমি পছন্দ করতাম সেটা শাওনের পছন্দ হতো, আবার যেটা শাওনের পছন্দ হতো সেটা আমার পছন্দ হতো। তাই বাবা মা যেটাই কিনতেন একই রকম কিনতেন দুটোই। পছন্দ এক হওয়ার পরেও আমাদের মাঝে কখনো কোনো জিনিস নিয়ে ঝগড়া হয়নি। কেন জানো? কারণ যা কিছুই একটা থাকতো আর আমাদের দুজনেরই সেটা পছন্দ হতো, আমি সেটা শাওনকে দিয়ে দিতাম। কারণ ছোট থেকে ওর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। আর এই কারণেই হয়তো ছোট থেকেও আমাকে সম্মান করত। সেই ছোট থেকে আজ অব্দি শাওনের সব চাওয়া আমি পূরণ করে এসেছি। এমনকি নিজের অতি পছন্দের সাইকেলটা পর্যন্ত আমি শাওনকে দিয়ে দিয়েছিলাম। এরপর আর একই রকম সাইকেল আমি দ্বিতীয়বার কখনো পাইনি। কিন্তু আমার আক্ষেপ ছিল না। শাওনের হাসি মুখ দেখলে আমি আমার সাইকেল হারানোর কষ্ট ভুলে যেতাম। আজ অব্দি ওর যত আবদার যা বাবা মা পূরণ করেনি সেটা আমি পূরণ করে এসেছি। আর এই কারণেই হয়তো শাওনের জীবন এখন এমন। যদি আমরা সবাই শাওনের এই অতিরিক্ত জেদ প্রাধান্য না দিতাম, তবে শাওনের জীবন আজ অন্যরকম হতো। এই ছোট গ্রামে পড়ে থাকতে হতো না তাকে। সেও হয়তো লেখাপড়া করে আমার মতোই প্রতিষ্ঠিত হতে পারত। যাই হোক, তোমাকে এত কথা বলার কারণ, শাওন একদিন আমাকে ফোন করে জানিয়েছিল সে চারুলতা নামের একটা মেয়েকে পছন্দ করে। কিন্তু সমস্যা, সে মোটামুটি গরিব ঘরের মেয়ে, আর জমিদার বাড়ির বউ হিসেবে মা কখনো গরিব মেয়েকে আনবে না। সেদিন থেকে আমি ধনী পরিবারের মেয়েদের নামে মায়ের কাছে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে শুরু করলাম। অর্থাৎ বউয়ের সাথে শাশুড়ির মেলে না, সারাদিন তারা ঝগড়া করে। আবার গরিব পরিবারের মেয়ে সম্পর্কে বললাম তারা শাশুড়িকে খুব মানে, ছেলে বিয়ে করালে গরিব মেয়েই করানো উচিত, আর নিজের গ্রামের মেয়ে হলে আরো ভালো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে পুরো 1.5 মাস লাগে আমি মায়ের ব্রেন ওয়াশ করলাম। বলা বাহুল্য, আমি তখনও তোমাকে দেখিনি। সবকিছু ঠিকঠাক ছিল। আমি মায়ের ব্রেন ওয়াশ করতে সক্ষম হলো কিছুটা গন্ডগোল হয়ে যায়। মা শাওনের বিয়ের কথা না ভেবে আমার বিয়ের কথা ভাবতে শুরু করে। ব্যাপারটা জানতে পেরে আমি বেশ অবাক হয়েছিলাম। আমার মাথায় ছিল না আমার বিয়ের আগে মা শাওনের বিয়ে দেবে না। পরে আমি ভাবলাম আমি আগে না হয় বিয়ে করে নিই, তারপর শাওনকে তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে। এমন মনোভাব নিয়ে আমার ঢাকা থেকে গ্রামে আসা। এই অবধি বলে শিহাব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চারু বুঝলো না সে থেমে কেন গেল। কি হলো, চুপ করে গেলেন যে? এখন আমি যা বলবো চুপচাপ শুনে যাবে। এরপরের ঘটনা তুমি বেশ অনেকটাই জানো, আরো জানবে। কিন্তু এর মাঝে তুমি কোনো প্রশ্ন করা তো দূরে থাক, একটা টু শব্দ করবে না, মনে থাকবে? চারু হ্যাঁ বোধক মাথা নাড়ল। এবার শিহাব বলতে শুরু করলো, আমি গ্রামে ফিরে আসি প্রায় 10 বছর পর। এই 10 বছরে শুধু বড় অনুষ্ঠান ছাড়া আমার গ্রামে আসা হয়নি। আর অনুষ্ঠানে এসেও সর্বোচ্চ 2 কি 1 দিন থাকতাম। ফলাফল, আমার গ্রাম আমারই অপরিচিত হয়ে গেল। মা যখন আমার বিয়ের কথা ভাবে তখন আমি গ্রামে আসি হাতে 1 মাসের সময় নিয়ে। অর্থাৎ এখন যে আমি গ্রামে আছি সেটা শুধুমাত্র 1 মাসের জন্য। এর মধ্যেই বিয়ে শেষ করে আমি ঢাকা চলে যাব, এমনই কথা হচ্ছে। আর আমার বউকে 2 থেকে 3 মাসের মধ্যে সেখানে নিয়ে যাব। যাই হোক, গ্রামে আসি রাতে, আর পরের দিন বের হই। গ্রামটা ঘুরে দেখার ইচ্ছে পোষণ করি। 10 বছরে অনেকটাই বদলে গিয়েছিল গ্রামটা, কিন্তু আমার কখনো সেটা দেখার সময় হয়নি। দুপুর হতে বাড়ির দিকে ফিরতে লাগলাম, কিন্তু তখনই কারোর চিৎকার শুনতে পেলাম আমি, আমার গন্তব্যের একেবারে উল্টো দিকে। ভাবলাম কেউ হয়তো বিপদে পড়েছে, তার সাহায্যের দরকার। তাই এগিয়ে গেলাম সেদিকে। মধ্যবয়স্ক এক ভদ্রলোক নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে। আমার জীবনে দেখা সবচেয়ে বাজে দৃশ্য বোধহয় সেটাই ছিল। সেখানে চিৎকার করে বললাম, ওখানে কে? দূর থেকে বুঝলাম ভদ্রলোক মেয়েটার হাত ছেড়ে দিয়েছে। কিছুটা এগোতেই লোকটাকে চিনলাম। আমাদের আন্ডারে কাজ করে লোকটা। আর তার ঠিক পাশেই ভয়ার্ত চেহারায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার চোখে মুখে ভয় স্পষ্ট। এই শীতেও বেশ ঘেমে গেছে সে। কপালে নাকে হীরের টুকরার মতো বিন্দু বিন্দু ঘাম। লম্বা চুলে বেনি করা। বেনি থেকে কিছু চুল খুলে এসে তার গলায় পেঁচিয়ে এসেছে। কিছুক্ষণ পর পর শুকনো ঢোক গিলছে বাচ্চা মেয়েটি। সারা জীবন নিজের মনে কল্পনা করা রাজকুমারীর সাথে এত মিল কোনো মেয়ের সাথে কখনো পাইনি আমি। প্রথম দেখাতেই যেন একটা হৃদস্পন্দন মিস করলাম আমি। দেখে মনে হয়েছিল
মেয়েটা আমার চেয়ে বয়সে হয়তো 8-9 বছরের ছোট হবে, এমনই কিছু ধারণা করে নিয়েছিলাম। তবে মেয়েদের বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমি কতটা কাঁচা সেটা অবশ্য আমি পরে বুঝতে পেরেছিলাম। আমার পছন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মাঝেই জানতে পারলাম এটি সেই মেয়ে যাকে আমার ভাই ভালোবাসে। ভুলটা আমারই ছিল। ছোট থেকে আমার আর শাওনের পছন্দ এক, তাই শাওনের যাকে পছন্দ হয়েছে স্বাভাবিকভাবেই আমারও তাকে পছন্দ হবে। এটা হয়তো আমার কাছে খুব একটা অস্বাভাবিক ছিল না। খুব দ্রুতই নিজেকে মানিয়ে নিলাম। ছোট থেকে এমন হয়ে আসছে, আমাদের দুজনের একসাথে যেটা পছন্দ হয় আমি সেটা শাওনকে দিয়ে দিই। আর এক্ষেত্রে তো শাওনই তোমাকে আগে পছন্দ করেছিল। তোমাকে ভালোবেসে আটকে রাখার কোনো কারণই আমার মধ্যে ছিল না। মনে মনে ঠিক করে নিলাম, মা যেই মেয়েকে আমার জন্য ঠিক করে রেখেছে তাকে বিয়ে করে নেব আমি। তবে সেখানেও ভাগ্য আমার সহায় হলো না। মা আমার জন্য তোমাকেই পছন্দ করলো। শাওনের কথা ভেবে মানা করলাম মাকে। বললাম মেয়ে পছন্দ হয়নি। মা মানলেন না। তোমাকে পছন্দ না হওয়ার কোনো কারণ ছিল না। মেয়ের বয়স কম এই অজুহাতও মানলেন না। গ্রামে নাকি এই বয়সেই বিয়ে হয়। সেদিন তোমার সাথে দেখা হওয়ার পর থেকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি আমি। কিন্তু বিশ্বাস করো, এই প্রথমবারের মতো আমি ব্যর্থ। এই প্রথমবার শাওনকে কোনো কিছু দিতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমার মতে শাওনেরই তোমাকে পাওয়া উচিত। ও এতদিন যাবৎ ভালোবেসে এসেছে তোমাকে, কিন্তু আমার অবচেতন মন সেটা কিছুতেই মানতে পারছে না। এর কারণ কি তুমি জানো? কারণ হলো, আমার অন্যান্য পছন্দের জিনিসের তুলনায় তুমি অনন্য। তোমার তুলনা সম্ভব নয়। অন্য জিনিসগুলো হয়তো আমি মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি করলে একই রকম আরেকটা জিনিস পেয়ে যেতাম। কিন্তু তুমি তো একটাই আছো। তোমাকে কিভাবে আরেকটা খুঁজে বের করব আমি? অতঃপর সিদ্ধান্ত নিলাম তোমাকেই সব জানাবো। তুমি আর শাওন যদি একে অপরকে ভালোবাসো তাহলে আমি সরে যাব। আর যদি না বাসো তাহলে তোমাকে সময় নিতে বলবো। তুমি যাকে চাইবে তাকে বেছে নেবে। তুমি কাকে বেছে নেবে সেই সিদ্ধান্ত আমার নয়, কারণ তুমি কোনো জিনিস নও। তুমি মানুষ। তোমার প্রাণ আছে, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবই আছে। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কাউকে বেছে নেবে। তবে আমি বলবো তুমি যেন শাওনকে বেছে নাও, কারণ সব দিক থেকে শাওনই তোমার জন্য ভালো হবে। তোমরা একে অপরকে আগে থেকে চেনো, বয়সে ভারসাম্য আছে, ও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু শাওন পারবে না। ছোট থেকে ও যা চেয়েছে তাই পেয়ে এসেছে ও। তাই হঠাৎ করে নিজের এই অমূল্য জিনিস হারাতে দেখতে পারবে না সে। এখন জিজ্ঞেস করতে পারো, সব জেনেও আমি কেন তোমাকে বেছে নিতে বলছি? নিজে চলে গেলেই তো হয়। আমার উত্তর হবে, আমি যদি নিজে চলে যাই তাহলে সবসময় মনে হবে আমি সরে না গেলে তুমি আমার হতেও পারতে। কিন্তু তুমি নিজেই যদি শাওনকে বেছে নাও, তবে আমার এমন কিছু মনে হবে না। আমিও শান্তি পাবো, আর শাওনও। ও, আরেকটা কথা, তুমি ভেবো না শাওনকে বিয়ে করলে তোমাকে সর্বক্ষণ আমার সামনে থাকতে হবে। আমি আগেই বলেছি, গ্রামে আমি বেশ আসি না। 2 ঈদে এসে একদিন একদিন করে থেকে যাই। আর কোনো বিয়ে হলে আসি। তাই তোমাকে আমার সামনে থেকে অস্বস্তিতে পড়তে হবে এমন কিছু ভাবার কোনো কারণ নেই। এখন তুমি বলো, তুমি কি শাওনকে ভালোবাসো? শিহাবের কথা শুনে চারু ঝিম মেরে বসে রইল। পৃথিবী যেন ঘুরছে তার। এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আজও এত বড় ধাক্কা খাবে তা সে কল্পনাও করতে পারেনি। চারু উত্তর দেওয়ার মতো কিছু পাচ্ছে না। শিহাবকে কি বলা উচিত হবে ও শাওনকে ভালোবাসে? শিহাব হয়তো চারুর উদ্বিগ্নতা বুঝতে পারল। আমি বুঝতে পারছি তুমি বলতে পারছো না, অস্বস্তি হচ্ছে হয়তো। তুমি যদি শাওনকে ভালোবাসো তাহলে আমাকে ইশারা দাও। মানে আমার বাঁ পাশের ঘরটাই মিলির ঘর। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে এখান থেকে উঠে চলে যাও। বাকি যে কথা আছে সেটা আমরা পরে বলবো। আর যদি না বাসো, অর্থাৎ তুমি ভাবার জন্য সময় নিতে চাও, তাহলে 1 মিনিট এখানে চুপচাপ বসে থাকো। চারু আরো 10 সেকেন্ডের মতো সেখানে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে দরজা খুলে মিলির ঘরের দিকে চলে গেল। চারু চলে যাওয়া দেখে শিহাব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ভালোই হয়েছে, এইটাই হওয়া উচিত ছিল। চারুলতাকে যখন দেখেছিল তখন মনে হয়েছিল এখন হয়তো আর সে চারুকে ছাড়তে পারবে না। সে এত বছর শাওনকে যা দিয়ে এসেছে, এখন তার বিনিময়ে ওর থেকে ওর সবচেয়ে মূল্যবান সম্পদকে কেড়ে নিতে চলেছে। এমনটা হলে সারা জীবন আফসোস করত। ভালোই হয়েছে,
চারু চলে গিয়েছে। চারু মিলির কাছে চলে যাওয়ার পর আর কোনো কথা হয়নি শিহাব আর চারুর মধ্যে। শাওন এখন গ্লাস ভরে ভরে পানি খাচ্ছে। জমিদার গিন্নি ওর হাত থেকে আচার কেড়ে নিতে ও আবার পানি নিয়ে বসেছে। ওর ঠিক কি পরিমাণ ঝাল লাগছে তা ওকে দেখেই বোঝা যাচ্ছে, তবে ও এত ঝাল আচার কেন খেলো সেটাই কেউ বুঝতে পারছে না। অনেক কাজ পড়ে থাকায় সেদিকে কেউ কোনো নজর দিল না। শুধু শাওনের দাদি এক বাটি চিনি এনে দিল তাকে। শাওন সেই চিনি খেয়ে ঝাল নিবারণের চেষ্টা চালাচ্ছে। শাওনকে দেখে সত্যিই খুব মায়া লাগছে চারুর। শাওনের চোখে মুখে এমনিও বেশ মায়া কাজ করে। আচ্ছা, মায়াবতীর পুরুষবাচক শব্দ কি? পুরুষদেরও কি মায়াবতী বলা হয়? বলা হলে শাওনকে নিঃসন্দেহে মায়াবতী বলা যেত। চারু এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাওনের দিকে। কারোর দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকলে অপর পাশের ব্যক্তি সেটা বুঝতে পারে। শাওনও পারল, কিন্তু সে যখনই চারুর দিকে তাকালো চারু মাথা নিচু করে ফেলল। কিন্তু আজ এখানে অন্য কিছু হতে পারত। এরই মাঝে শাওনের দাদি শিহাবকে ডাকাডাকি করতে শুরু করে দিল। তার ইচ্ছে তিনি তার নাতি আর নাতবউকে একসাথে দেখবেন। ওনার চিৎকার চেঁচামেচিতে এক প্রকার বাধ্য হয়ে নিচে নেমে এলো শিহাব। এই প্রথম হামিদ শিহাবকে দেখল। এই শিহাব হামিদেরও 12 বছরের বড়। ওর সাথেই নাকি ওর ছোট বোনের বিয়ে ঠিক করা হয়েছে। চারু কি কোনো দিক থেকে কম? কেন তার বিয়ে নিজের চেয়ে বয়সে এত বড় লোকের সাথে হতে হবে? যদিও শিহাবকে দেখে বোঝার উপায় নেই ওর বয়স 30, 25-26 বলে অনায়াসে চালিয়ে দেওয়া যাবে, সবাই বিশ্বাসও করবে। তাও এই ব্যাপারটা হামিদের কাছে ভালো লাগছে না। শিহাব এসে চারুর বিপরীত সোফায় বসতে চাইল। তার দাদি তাকে বাধা দিয়ে চারুর সাথে বসতে বলল। শিহাব জানে চারু তার ছোট ভাইয়ের হবু বউ, তাই তার সাথে বসতে বেশ অস্বস্তি লাগছে। আবার ভাবছে এটাই হয়তো শেষবারের মতো ওর পাশে বসা, তাই অস্বস্তি রাখলো না মনে। ভালোবাসা অপরাধ নয়। সেও ভালোবেসেছে, শাওনও ভালোবেসেছে, চারুও ভালোবেসেছে। অন্যায় তো করেছে প্রকৃতি। এমনটা তো হওয়ার কথা ছিল না। সবকিছু একই রকম পছন্দ করে বলে কি জীবন সঙ্গী নিয়েও একই মানুষকে পছন্দ করবে? এতে অবশ্য কারোরই কোনো দোষ নেই। শিহাব যদি প্রথমেই চারুকে দেখে নিত তাহলে হয়তো আর তাকে এমন অবস্থায় পড়তে হতো না। দাদিকে দেখানো শেষ হতেই শিহাব উঠে যেতে চাইল। আজ খুব জোরে বৃষ্টি হবে, রেডিওতে শুনেছিলাম। হয়তো তোমাদের থাকতে হতে পারে। যদি থেকে যাও তাহলে তোমার সাথে আমার কথা আছে। আমি যাব, চিন্তা করো না। কোথায় যাবেন? আর রাতে দেখা না করাটাই ভালো বলে মনে হয়। দেখা করা জরুরি। আমার কথা শেষ হয়নি। আমি আসবো তোমার ঘরে। আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েদের আমি সম্মান করতে জানি। আর যাকে আমি ভালোবাসি তাকে কখনো আমি অসম্মান করব না, এতটুকু জেনে রেখো। শিহাব আর চারুর এমন ফিসফিসিয়ে বলা কথা চোখ এড়ালো না শাওনের দাদির। কি গো নাতি, হবু বউয়ের লগে এত কি কথা? কয়দিন সবুর করো, তারপর তো কথা কওয়ানোর জন্য সারা জীবনই পাইবা। দাদির কথা শুনে ঘরে থাকা প্রত্যেকেই হেসে উঠল। অনেকে জোরে হাসলো, আবার অনেকে মুচকি হাসলো। হাসলো না কেবল শাওন, চারু আর শিহাব। চারু একবার শাওনের দিকে তাকালো। সে অন্যদিকে তাকিয়ে আছে। একবারের জন্য ওদের দিকে তাকাচ্ছে না। ওরই বা কি দোষ? ও তো স্বীকারই করেছে শিহাবের সাথেও চারুকে সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত শিহাবের কথাই ফলল। সন্ধ্যার পর থেকে বেশ জোরে সোরে বৃষ্টি শুরু হলো। শীতকালে এমন বৃষ্টি আগে কখনো নামতে দেখেনি চারু। এটা হয়তো শীত নামিয়ে দেওয়া বৃষ্টি। রাস্তাঘাট কাদায় মাখামাখি হয়ে গেছে। এ সময় কোনো গাড়িও পাওয়া যাবে না। এই বৃষ্টির মাঝে কে ছুটবে নিজের গরুর গাড়ি নিয়ে? বাধ্য হয়ে জমিদার বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন তারা। মনোরমার বেশ অস্বস্তি হচ্ছিল এভাবে এ বাড়িতে থাকতে, কিন্তু বাড়ির প্রত্যেকের সুন্দর ব্যবহারে বেশিক্ষণ এই অস্বস্তি টিকল না। সবাই তাদের আলাদা যত্ন করছে। ছেলের হবু শ্বশুর বাড়ির মানুষ বলে কথা। নাজিমউদ্দিন আর মনোরমাকে এক ঘরে দেওয়া হলো। হামিদের জন্য এক ঘর আর চারুর জন্য এক ঘর। চারুর ঘরটা শিহাবের ডান পাশে। এই প্রথমবারের মতো একা ঘরে ঘুমাতে যাচ্ছে চারু, যদিও হামিদ অন্য ঘরে থাকে। কিন্তু সেখানে তো কোনো দরজা নেই, তাই আর আলাদা মনে হয় না। কোনো কিছু হলেই সাথে সাথে হামিদকে ডাকা যাবে, কিন্তু এখানে সে একদম একা। খাওয়া দাওয়া শেষ করে রাত 8টার মধ্যে ঘুমাতে চলে গেল সবাই। বাইরে এখনো ঝুম বৃষ্টি হয়ে চলেছে। চারু ঘরে ঢুকতেই বেশ বড় একটা খাট দেখতে পেল। সে চৌকিতে ঘুমায়,
কে জানে খাটে ঘুম আসবে কিনা। আবার বেশ নরম একটা কম্বল দেওয়া হয়েছে তাকে। চারু কোনো রকমে শুয়ে পড়ল। তার মনে হচ্ছিল এই নতুন পরিবেশে একটুও ঘুম হবে না তার। কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল করে ঘুমরাজ খুব দ্রুতই তার চোখে অবস্থান করলেন। অপরদিকে শিহাবের যে তার ঘরে আসার কথা সেটা বেমালুম ভুলে গেল সে। কিছুক্ষণের মাঝেই কিছু আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় চারুর। দেওয়ালে পেন্টিং এর পেছন থেকে আওয়াজ আসছে। চারু উঠে বসলো। কিছুক্ষণের মাঝেই পেন্টিংটা জানালার মতো খুলে কেউ ভেতরে ঢুকলো। চারু হতভম্বের মতো সেদিকে তাকিয়ে রইল। এতক্ষণে ঘুমরাজ তার চোখ থেকে পালিয়েছে। আপনি ছবির ভিতর থেকে কিভাবে এলেন? গুপ্ত দরজা, সেখান থেকে ঢুকতে ঢুকতে জবাব দিল শিহাব। ঢুকেই চারুকে কিছু বলতে যাবে তারপরই অন্যদিকে ঘুরে গেল সে। গুপ্ত দরজা কেন? এই জমিদার বাড়ি অনেক আগে বানানো হয়েছে, আর শত্রুপক্ষের থেকে বাঁচার জন্য গুপ্ত দরজাও লাগানো হয়েছে। একটা বিশেষ চাবির মাধ্যমে ওই দরজা খোলে। এইটা অবশ্য আমি আর বাবা ছাড়া এখন কেউ জানে না। পরে আবার আমি আর শাওন, তার আমাদের পরের জেনারেশন, এভাবে এগুতে থাকবে আর কি। চারু খেয়াল করলো কথাটা বলার সময় শিহাব বিন্দুমাত্র তার দিকে তাকালো না। আপনি ওদিকে তাকিয়েছেন কেন? নিজের দিকে তাকাও, তাহলেই বুঝবে। শিহাবের কথা বুঝতে না পেরে চারু নিজের দিকে তাকালো। অবাক হয়ে খেয়াল করলো তার শরীরে ওড়না নেই। হায় আল্লাহ, ও শিহাবের সামনে এভাবে বসে আছে। ছি! চারু তাড়াতাড়ি নিজের ওড়না গায়ে জড়িয়ে নিল। আপনি আমাকে আগে বলেননি কেন? তুমি যেটা নাওনি আমি সেটার নাম ভুলে গিয়েছিলাম, সেটাই মনে করার চেষ্টা করছিলাম। চারু অবাক হয়ে বসে রইল। শিহাব কিনা ওড়নার নাম ভুলে গিয়েছিল। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, শিহাব তো আর ওড়না পরে না। তো যেটা বলতে এসেছি সরাসরি বলি, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমি। আমি বিয়ে ভেঙে দেব, এর জন্য আমার তোমার সাহায্য চাই। আমি আপনাকে সাহায্য করতে পারবো না, যা করার আপনাকেই করতে হবে। কেন? সাহায্য কেন করতে পারবে না? বাবা যদি জানতে পারে আমার মাকে মেরে ফেলবে। মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। চারুর কথাটা যেন কেমন অসহায়ের মতো শোনালো। শিহাবেরও বেশ মায়া লাগছিল চারুর উপর, তাই কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যেতে উদ্যত হলো সে। চলে যাচ্ছেন যে? কিছু তো এখনো বললেনই না। কি বলবো? আমি এসেছিলাম তোমার সাহায্য চাইতে। তুমি যেহেতু পারবে না, তাই আমাকে যা করার করতে হবে। শিহাব চুপচাপ চলে গেল। এত কষ্ট করে দরজা খোলায় বৃথা গেল তার। চুপচাপ আবার দরজা লাগিয়ে নিজের ঘরে শুয়ে পড়ল সে। ঘুম আসছে না তার। চারুকে যেদিন থেকে দেখেছে সেদিন থেকে তার ঘুম হচ্ছে না আর। চোখ বন্ধ করলে চারু সেই ভয় মিশ্রিত চেহারাটা চোখে ভাসে। না, এভাবে ঘুমানো সম্ভব নয়। সে ছবি আঁকতে শুরু করলো। যখনই ও কোনো কিছু দ্বারা কষ্ট পায় তখনই সে ছবি আঁকে। এইবার সে ভিন্ন কিছু চেষ্টা করলো। চারুকে নিজের ছবিতে ফুটিয়ে তুলতে চাইল সে। প্রথমে চারুর ভয় মিশ্রিত একটি ছবি এঁকে ফেলল সে। ইস, এমনই এক রাজকুমারীকেই তো সে নিজের মনে স্থান দিয়েছিল। তাহলে এই রাজকুমারী কেন তার হলো না? শিহাব আরো বেশ কয়েকটি ছবি আঁকলো তার। চারুকে আঁকতে গিয়ে যেন চারুতে মত্ত হয়ে গিয়েছে সে। অবশেষে শিহাব আরো একটি পাগলামি করে ফেলল। শিহাব একটি ছবি আঁকলো যাতে দেখা যাচ্ছে ও পরম যত্নে জড়িয়ে ধরে রেখেছে চারুকে। আর চারুও শিহাবকে ভালোবেসে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছে। কিন্তু আফসোস, এইটা আর কখনই হবার নয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।